Hello friends, I'm Weki Mate and welcome back to my channel. So, welcome to another episode of Weki Connect. জানি যে এই এপিসোডটা খুব তাড়াতাড়ি চলে আসলো বিকজ আজকের এই এপিসোডটার জন্য পার্সোনালি আমি খুব এক্সাইটেড। তার কারণ আজকে আমার গেস্ট ছিল সুপর্ণ দাদা, যিনি একজন লেখক অ্যান্ড ভয়েস আর্টিস্ট। বাট আজকের এই আলোচনাটা হবে কি নিয়ে? আজকের এই পডকাস্টটা শুরু করার আগে আমি সুপর্ণ দাদাকে বলে রেখেছিলাম যে কি নিয়ে আলোচনা করব, কিন্তু যখন পডকাস্টটা শুরু হলো সেটা একদমই সারপ্রাইজিংলি অন্যদিকে ঘুরে গেল। অ্যান্ড জিনিসটা আমার খুবই ভালো লেগেছিলো, দাদা যখন বলছিল সেই সব ব্যাপারে আমি খুব এনজয় করছিলাম। আর এই কারণেই আমি এই এপিসোডটা একটু বেশি তাড়াতাড়ি নিয়ে আসলাম, কারণ আমি খুব দেরি করেই এই সিরিজটা প্রত্যেকটা এপিসোড আনি। সো তো আর বেশি দেরি না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো হ্যালো সুপর্ণ দাদা, কেমন আছো? ভালো আছি। তো আজকে ওয়েলকাম প্রথম তো ওয়েকি কানেক্টের এপিসোডে অ্যান্ড থ্যাংক ইউ আসার জন্য। সো তুমি একজন ভয়েস আর্টিস্ট, রাইট? হ্যাঁ, আমি ভয়েস আর্টিস্ট। তো অ্যান্ড তুমি তাছাড়াও জব করো? আমি বেসিক্যালি যদি প্রফেশন জিজ্ঞেস করো, যাতে করে রুজি রুটি যেটা চলে সেটা হচ্ছে আমি কন্টেন্ট রাইটার। ওকে, আমি পেশায় কন্টেন্ট রাইটার। আচ্ছা। এছাড়া আমি একটু আধটু গল্প লিখি, আচ্ছা, আর ভয়েস ওভারের কাজ করি। ওকে। আমার গল্প ইউটিউবেও অডিও স্টোরি তুমি পাবে, আমি ভয়েস ওভারের কাজ করি প্লাস আমার গল্প তুমি ইউটিউবে শুনতে পাবে। আচ্ছা, ওকে। তো কন্টেন্ট রাইটার, তো তুমি কি প্রথম থেকেই ভেবেছিলে যে এরকম ভাবে কোনো কন্টেন্ট রাইটারিং এর দিকে আসবে? না, সেটা যদি জিজ্ঞেস করো প্রথম থেকে এরকম ভেবেছিলাম কিনা, প্রথম থেকে এরকম ভাবে ভাবি যে কন্টেন্ট রাইটিং করব। প্রথম থেকে ইচ্ছে ছিল টিচিং এর জব। আচ্ছা। তো তারপরে টিচিং এর জবে তো বর্তমানে কি অবস্থা সবাই জানে। হ্যাঁ। তো যাই হোক, টিচিং হয়নি। আমি ক্র্যাক করে অ্যাকচুয়ালি ইন্টারভিউতে যে ইনফ্যাক্ট যেটাকে নিয়ে এবারে খুব ঝামেলা হচ্ছে সেইটাতেই আমি ইন্টারভিউতে কেটে যাই। খুব ভালো ইন্টারভিউ হয়েছিল, কিন্তু তারপরে এখন কেন কেটে গেছিলাম সেটা এখন পরিষ্কার বুঝতে পারছি। রিটনে বেরিয়ে গেছিলাম, ইন্টারভিউতে কেটে যাই। আচ্ছা, এটা কেন গেছে এখন সেটা ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, এন্ড এই যে বললে তুমি লেখালেখি করো, ভয়েস আর্টিস্ট, তো লেখালেখি কবে থেকে শুরু করলে? লেখালেখি দেখো, আমি স্কুল কলেজে লিখতাম। স্কুলের যে কলেজের যে ম্যাগাজিন হয় না, অ্যানুয়াল একটা ম্যাগাজিন যেটা করে, সেখানে আমি লিখতাম। আর তারপরে যদি বলো রেগুলার খুব লেখালেখিটা শুরু হলো, সেটা মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ আছে। আমি গল্প শোনাতে, সবার প্রথম যেটা হচ্ছে আমি গল্প শোনাতে খুব ভালোবাসি, গল্পের বই পড়তেও ভালোবাসি এবং একই সঙ্গে গল্প শোনাতেও খুব ভালোবাসি। আচ্ছা। তো সেই কারণে কি হয়েছিল, সেই কারণে সেটা হচ্ছে যে আগে হয়তো কেউ বললো যে একটা গল্প বল স্কুল লাইফে, যে একটা গল্প পড়া আছে সেই গল্পটা বলে দিলাম। তারপরে যেটা হলো, এটা মেন শুরু খুব হাস্যকর ব্যাপার, হাস্যকর বলবো না, মজার ব্যাপার। আমার ওয়াইফ খুব ভূতের গল্পের পড়া। তো তার এবারে যা বই আমাদের দুজনের কমন বই সবই পড়া হয়ে গেছে, সব সিনেমায় দেখা হয়ে গেছে, তখন হয় যে একটা কিছু ভূতের গল্প বল। তো সেই করতে গিয়ে আমি বানিয়ে গল্প তৈরি করে বলতে শুরু করি। আচ্ছা। হ্যাঁ, যে আমার একটা গুণ বা দোষ যাই হোক, স্পন্টেনিয়াস আমি গল্প বানাতে পারি। গল্প বানানো আমার কাছে ডিফিকাল্ট কাজ না। আচ্ছা। তো যাই হোক, গল্প বানাতে শুরু করলাম। তারপরে আমি প্রথম শুরু করি ভূতভূতম গ্রুপে গল্প লিখতে। সেটা হচ্ছে তোমার 23 সালের জুন কি না মার্চ, না 23 সালের মার্চ এপ্রিল মাস হবে মনে হচ্ছে। 23 সালের মার্চ এপ্রিল মাস করে আমি লিখতে শুরু করেছিলাম। তো এই 1 বছর হলো। আচ্ছা। তো সেখানে কিছু গল্প লিখেছিলাম, মোটামুটি লোকজন বলেছিল খারাপ লিখছি না, তো সেই করেই গল্প লেখা শুরু। আচ্ছা, কোনো জনার আছে যে এই জনারেই তুমি গল্প লেখো? যেমন তুমি বললে যে তুমি মনে হয় হরর দিয়ে, আমি ভূতের গল্প যেমন বললাম, তো আমি ভূতের গল্প কিছু লিখেছি। আমার যেটা আমি মেনলি লিখি বা যেটা আমার লিখতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে কোনো পুরাণ বা বাংলার পুরনো যে সাহিত্য, সেইগুলোর বিনির্মাণ করতে আমার খুব ভালো লাগে। যেমন ধরো, আমি একটা বিনির্মাণ করেছিলাম হচ্ছে মনসা মঙ্গল যে কাব্য আছে, বিখ্যাত মনসা মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্যের আমি বিনির্মাণ করেছিলাম। গল্পটার নাম ছিল কোন সে দেশের কোন সাগরের পারে। আচ্ছা। সেটা 70,000 ওয়ার্ডের উপরে একটা বিরাট বড় উপন্যাস। আচ্ছা। এবং আমি এখন রাইট নাও একটা
গল্পের বিনির্মাণ করছি, যেটা হচ্ছে লাল কমল নীলকমল। সবাই ছোটবেলায় পড়েছি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলির হ্যাঁ 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 ঠাকুরমার ঝুলির রূপকথা। হ্যাঁ তো লাল কমল নীলকমল, হ্যাঁ। আমি লাল কমল নীলকমলের একটা বিনির্মাণ এখন লিখছি। আচ্ছা। সেটা আহ, সেটাও মোটামুটি প্রায় 27-28 হাজার শব্দ হয়ে গেছে অলরেডি, গল্প এখনো শেষ হয়নি। তো ওটাও একটা বড় উপন্যাসই হবে। বিনির্মাণের ব্যাপারটাকে একটুখানি বুঝিয়ে বলি, হ্যাঁ। বিনির্মাণের সঙ্গে ফ্যান ফিকশনকে যেন গুলিয়ে ফেলো না। হুম। বিনির্মাণের ইংরেজি যেটা, সেটা হচ্ছে ডিসকোর্স। ডিসকোর্স। ডিসকোর্সে কি করা হয়, ধরো একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটাকে তুমি তার মেন যে স্টোরি লাইন সেইটাকে পাল্টাচ্ছ না। তুমি যেটা করছো, তুমি চেষ্টা করছো সেইটাকে আরো একটু বেশি ব্যাখ্যা করার, আরো ডিটেলে ব্যাখ্যা করার, আরো তথ্য দেওয়ার। যে জিনিসগুলো নিয়ে ধরো অরিজিনাল যিনি লিখেছেন তার লেখাটা তোমার মনে হচ্ছে যে আরে এই জায়গাটা একটু জানতে পারলে ভালো হতো, বা এইটা কেন এরকম হলো, হ্যাঁ। সেই জায়গাগুলোতে আরো বেশি ইনফরমেশন দিয়ে, ডায়ালগস দিয়ে জিনিসটা আরো ক্ল্যারিফাই করে। আচ্ছা। তবে হ্যাঁ, যদি আমাকে জিজ্ঞেস করো যে এই বিনির্মাণ যারাই লেখেন তারা সব থেকে বেশি কৃতজ্ঞ কিন্তু যারা অরিজিনাল গল্পটা লিখেছেন তাদের কাছে। মানে যেমন ধরো, যদি মনসা মঙ্গলের কথা বলি, মনসা মঙ্গলের অনেক কবি আছেন, তার ভিতরে বিজয়গুপ্ত সব থেকে উল্লেখযোগ্য নাম। তো আমি বলতে পারো বিজয়গুপ্তের কাছে কৃতজ্ঞ। আবার দক্ষিণরঞ্জন বাবু যদি লাল কমল নীলকমল অরিজিনাল গল্পটা না লিখতেন, তাহলে আমি বিনির্মাণ করতাম করতে। হ্যাঁ। তো হ্যাঁ, সেইটা তো তাই বলে আমার মৌলিক গল্প নেই সেরকমও নয়, মৌলিক গল্প আমি লিখেছি। আমার একটা মৌলিক গল্প মোটামুটি লোকজন পড়েছিল, সেটা হচ্ছে রাক্ষসরা আজও আছে বলে। আচ্ছা। মানে সেটা তোমার কিছুটা শিব পুরাণের উপর বেস করে, কিছুটা বলতে পারো রামায়ণের পরবর্তী সময়ের ঘটনা। ওকে ওকে। অ্যান্ড আচ্ছা, এই প্রশ্নটা মানে যেহেতু তুমি একটু মানে পুরাণের উপরই বললে যে গল্প লেখো, মানে যেমন মনসা মঙ্গল, দেন এখন মানে এটা হচ্ছে শিব। মনসা মঙ্গল পুরাণ নয়, মনসা মঙ্গল তোমার বলতে পারো লোক কথা। লোক কথা। হ্যাঁ মানে হ্যাঁ, একটু মনসা মঙ্গল লেখা হয়েছে ভগবানের প্রায় দিকে। 1000 বছর আগে, আর ঘটনাটা ঘটেছে তারও অনেক বছর আগে। আচ্ছা। তো হ্যাঁ, মনসা মঙ্গল হচ্ছে একটা লোককথা কাহিনী। যেমন মনসা মঙ্গল, ধর্ম মঙ্গল, অন্নদা মঙ্গল, এগুলো সবই বলতে পারো মঙ্গল কাব্য। এগুলোকে বলা যায় মঙ্গল কাব্য। কোনো না কোনো একজন দেব দেবী, তিনি যে কতটা মঙ্গলময়ী, তিনি যে কতটা ভালো, সেই হাইলাইট করার জন্য সেই জিনিসটাকে নিয়ে লেখা। যদিও এখানে মনসা মঙ্গল একমাত্র একটা ব্যতিক্রমী ধরনের বই। মনসা মঙ্গলের যদি বেসিক গল্পটা তুমি জানো, চাঁদ সওদাগর, বেহুলা, লক্ষিন্দর, এই নামগুলো নিশ্চয়ই শুনেছো। সব জায়গায় দেখবে যে ভক্ত ভগবানকে খুব ভালোবাসে, ভক্ত বিপদে পড়ছে, ভগবান ভগবান করে ডাকছে, ভগবান আসছে তাকে সেভ করছে। মনসা মঙ্গলে ডিফারেন্ট গল্প। মনসা মঙ্গলে প্রথম থেকে যে ঝামেলাটা, সেটা হচ্ছে চাঁদ সওদাগর হি ইজ এ কি বোঝাই, সে শুধু শিব ভক্ত নয়, লোকটা মানে তার সোশ্যাল স্ট্যাটাসটা বোঝানো খুব জরুরি। সেই ভদ্রলোক হচ্ছেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করেন, কার্গো, শিপমেন্ট, ইন্টারন্যাশনাল সে মার্চেন্ট, সে শিপমেন্ট পাঠায়। এবারে তার ব্যাপার হচ্ছে, সেখানে মনসা তাকে বারবার বলছে যে তোমাকে আমার পুজো করতে হবে, কারণ তুমি আমার পুজো করলে তবে আমার পুজোটা গোটা বেঙ্গলে চালু হবে, গোটা বঙ্গদেশে আমার পুজো চালু হবে। এবার যে সময়ের কাহিনী, সে সময় বঙ্গদেশ মানে কিন্তু বিরাট বড় বঙ্গদেশ, মানে আজকে যেটাকে আমরা বাংলাদেশ বলি, সেটা সমস্ত কিছুই ছিল। তখন তো আর দেশভাগ কিছু হয়নি, সবটাই ছিল। যেটা আমার অড লেগেছিল প্রথমে এই গল্পে, সেটা হচ্ছে যে ধরো তুমি একটা পুজো চালু করতে চাও, খুব ভালো কথা, এবং তুমি বলছো সারা বাংলাদেশে পুজো চালু করতে। আমি বুঝলাম যে চাঁদ সওদাগর না হয় শিব ভক্ত, তোমার শিব ভক্তকে পেছনে লাগার কি দরকার, কিন্তু তার গর্ব তুমি ভাঙতে চাও। কিন্তু মুশকিল হচ্ছে, যদি তুমি পুজো চালু করতে চাও না, তাহলে তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে এমন একটা লোককে ধরতে হবে যে করলে, পুজো করলে সবাই পুজো করবে। সেটা কাকে করা উচিত? রাজা। তুমি আজকের দিনে ভাবো, ধরো তুমি একটা পুজো চালু করতে চাও, তুমি কাকে বলবে? তুমি চেষ্টা করবে যে প্রাইম মিনিস্টারকে কনভিন্স করতে, আমি এটা পুজো চালু করতে চাই। তো তাকে যদি আমি কনভিন্স করতে পারি, সে কিন্তু তাহলে সারা দেশে পুজোটা চালু হবে। একটা বিজনেসম্যান, যত বড় বিজনেসম্যানই হোক, তাকে বলে পুজো চালু করা খুব মুশকিল। তো ওটা একটা অড জিনিস, সেই অড জিনিসের এক্সপ্লেনেশন আমার গল্পে আছে। সেকেন্ড যেটা অড, সেটা হচ্ছে এখানে যিনি দেবতা বা দেবী রাদার বলা উচিত, তিনি রীতিমতো গুন্ডা টাইপের। মানে তিনি রীতিমতো হুমকি দিচ্ছেন যে আমার পুজো করতে হবে, ঘাড় ধরে পুজো করা। এইটা কেন? মানে মনসার
এই অ্যাটিটিউডের কারণটা কি? প্রথম থেকেই তুমি যদি তার ভক্তিটাই আদায় করতে চাও, তুমি যদি চাও সে তোমায় পুজো করুক, তুমি তাকে হেল্প করবে, তাকে খুশি করবে। মনসা কি করলো? তার ছেলেদের মেরে দিল, হ্যাঁ, তার জাহাজ ডুবিয়ে দিল। ডুবিয়ে দিল। তো মানে কন্টিনিউয়াসলি তুমি তাকে প্রেশারাইজ করছো পুজো করার জন্য। আরে বাবা, পুজো করতে হলে তুমি তাকে একটু খুশি করো, একটু দুটো পয়সা দিলে, তার ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দিলে, হ্যাঁ, এরকম কোনো কিছু করো। তো মনসা মঙ্গল কাব্য যে কারণে অনেকটা ডিফারেন্ট। আর সেই ডিফারেন্সটা কোথায় সেটা নিয়েই আমার লেখা, মানে কেন সেগুলো হয়েছিল। তুমি যদি কখনো পড়ো, যদি কখনো বই হয়ে আসে, হ্যাঁ, তখন হয়তো পড়লে বুঝতে পারবে। তবে আমি যতটা পেরেছি ফ্যাক্ট বেসড লিখেছি। মানে সেখানে তুমি ছবি পাবে, তুমি তথ্য পাবে, তুমি অনেক অবিশ্বাস্য তথ্য পাবে গল্পে, যেগুলো তোমার মনে হবে যেগুলো হতেই পারে না, সবাই বলে এসছে গাঁজাখুরি। কিন্তু সেগুলো যে গাঁজাখুরি কথা নয়, সেই গাঁজাখুরি কথার না হওয়ার পেছনের যে একদম ভ্যালিড বৈজ্ঞানিক রিজন, সেগুলো তুমি পাবে। ম্যাপ পাবে, কোথা দিয়ে গেছিল, কি হয়েছিল, এই পুরো জার্নিটা। তারপরে বেহুলার বাসর ঘর যেটাকে আমরা বলি, সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশে এক্সিস্ট করে, পাই তবে এই কথাটা বলে দিই। আচ্ছা, বাংলাদেশের বগুড়াতে, হ্যাঁ, বগুড়ায় মহাস্থান ঘর বলে একটা জায়গা আছে, সেখানে জায়গাটা এক্সিস্ট করে। আমি তোমাকে ইমিডিয়েটলি ক্যামেরা সরিয়ে দেখাতে পারছি না। আমার কাছে বাংলাদেশ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটা ম্যাপ বার করে বাংলাদেশের ঐতিহাসিক যত জায়গা সেগুলো নিয়ে। ইনফ্যাক্ট বাংলাদেশের যিনি, মানে আমাদের দেশে যেমন হচ্ছে তোমাদের এটা কি যেন বলে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI আমাদের, তো তেমনই বাংলাদেশের যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ, তার যিনি ডেপুটি ডাইরেক্টর, তো হি হ্যাজ এ কর্ডিয়াল রিলেশনশিপ উইথ মি। ওকে, তো ভালো, মানে সেই হিসেবে আমার ইতিহাস ভালো লাগে। আচ্ছা, তো সেইগুলোর জন্য সেই মিসিং লিঙ্ক গুলো আমি খুঁজি, যে আমার মনে হয় যে এগুলো সবটাই রূপকথা বা উপকথা বা কল্পকাহিনী নয়, এই মানুষগুলো ছিল। এবং সেই মানুষগুলো ছিল বলে যেটা হয়, দেখো একটা জিনিস 1000 বছর যখন পেরিয়ে যায় না, তখন লোকে ভগবান বলে একটা ইয়ে করে। যেমন আমি একটা কথা বলছি, ধরো আমাদের কথাই ভাবো, শ্রীরামকে, আমি বাঙালিদের কথা বলছি, শ্রীরামকৃষ্ণ বা বিবেকানন্দ, তারা কিন্তু প্রায় ভগবানের সমান পুজো পান, তাদের রীতিমতো মন্দির করে পুজো করা হয়। কিন্তু এই মানুষগুলো কিন্তু মানে মানুষ, তারা এক্সেপশনালি ট্যালেন্টেড, এক্সেপশনালি ফিলোসফিক্যাল, থিওসফিক্যাল, স্পিরিচুয়াল, কিন্তু তারা মানুষ। কিন্তু হয়টা কি, যত সময় যায় তারা মানুষ থেকে ভগবানে বেশি উত্তীর্ণ হয়ে যান, এবং লোকে তাদের না, মানে পুজোটা করে, তাদের সম্পর্কে জানতে ভুলে যায়। আমার মনে হলো সেই মানুষগুলোকে জানা বেশি দরকার। এই বর্ধমানে যেমন হচ্ছে চাঁদ সওদাগরের বাড়ি, কেউ চাইলে আজকেও দেখে আসতে পারে। বাড়ি আজকে নেই, কিন্তু ওনার প্রতিষ্ঠা করা শিব মন্দির এখনো আছে, ভগ্নদশায় আছে। আমাদের গভর্নমেন্ট কোনো কিছু ঠিক করে রক্ষণাবেক্ষণ করে না, কিন্তু ভগ্নদশায় হলেও এখনো টিকে আছে। আচ্ছা, আমি মানে তোমাকে ওটাই জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে যেহেতু তুমি মানে এরকম কিছু জিনিসপত্র নিয়ে লেখো, তো দেখো মানে আমি বলছি না যে মানে পুরোটাই কাল্পনিক, আমি আবার বলছি না যে পুরোটাই বাস্তব। মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে মানে এগুলো বাস্তব কিনা, তো তুমি এমন বললে যে এগুলো বাস্তব। তো এবার একটা কথা বলি, পুরোটা কল্পনা বা পুরোটা বাস্তব কেন নয়, তার কারণ হচ্ছে পুরোটা যদি বাস্তব হয় সেটা হবে নন ফিকশন। হ্যাঁ, কল্পনা যেটা মিশবে সেটা হচ্ছে ফিকশন। যেমন ধরো ঐতিহাসিক উপন্যাস যখন লেখা হয়, তুমি দেখবে ঐতিহাসিক উপন্যাসে কন্টিনিউয়াসলি ডায়ালগস থাকে। রাজা এটা বললেন, মন্ত্রী এটা বললেন, শত্রুপক্ষের এই লোকটা এটা বললেন, মানে আকবর এটা বললেন, আর ওই থেকে মানসিংহ এটা বললেন, ধরো কথার কথা। আর মজা হচ্ছে যিনি লিখছেন তিনি তো ওই সময়টায় ছিলেন না, এবং কোনো ইতিহাস বইতে ডায়ালগটা লেখা থাকে না। ঐতিহাসিক উপন্যাসের গুরুত্ব সেখানেই যে সে ওই লোকগুলোকে ইতিহাসের বই থেকে বার করে রক্ত মাংসের মানুষ হিসেবে তারা কিভাবে কথা বলতে পারে, লেখকের কাজ হচ্ছে সেই কল্পনা করে সেই শূন্যস্থানটা পূরণ করা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস লেখার সময় একটা খুব চমৎকার কথা বলেছিলেন, যে ঐতিহাসিক উপন্যাস কখনোই ইতিহাস নয়, কিন্তু ইতিহাসকে অবলম্বন করে সেই সময়ের ঘটনা, সাল তারিখের যে একটা ইতিহাসপত্রকে বোর্ড লাগে, এই খালি তারিখ আর এই ঘটনা ঘটেছিল, ওই ঘটনা ঘটেছিল, সেইটার পেছনে একটা গল্প আছে। ইতিহাস খুব চমৎকার একটা গল্প। সাল তারিখের কচকচানি থেকে বোরিং ব্যাপারটা বার করে যে জিনিসটা খুব ইন্টারেস্টিং, সেই গল্পটা কেউ যদি বলে, একজন ঐতিহাসিক উপন্যাস লেখক বা গল্প লেখক যাই হন না কেন, তার কাজ হচ্ছে সেইটা করা, অর্থাৎ ফ্যাক্ট আর ফিকশনের একটা চমৎকার মিশ্রণ করা। একটা ফুলের মালা গাঁথা, ধরে নাও ফুলগুলো হচ্ছে ফ্যাক্ট,
হ্যাঁ, কিন্তু ফুলগুলো গাঁথার জন্য তোমাকে একটা সুতো লাগবে। সুতরাং সেই সুতোটা কিন্তু ফ্যাক্ট নয়, সেই সুতোটা হচ্ছে আমাকে লাগাতে হচ্ছে। লাগাতে হচ্ছে। আমি জিনিসটাকে একটা পরে গেঁথে জিনিসটা মালাটা সাজাচ্ছি। হ্যাঁ, ওই সুতোটা হচ্ছে আমার শব্দের কি বলবো, মানে শব্দের একটা গতি, সেইটা দিয়ে আমি মালাটা গেঁথে গেঁথে পুরো একটা মালা তৈরি হচ্ছে। ফ্যাক্ট আর আচ্ছা, ফিকশন মিলেই জিনিসটা তৈরি হয়। না হলে হয়ে যেত প্রবন্ধ, প্রবন্ধ। হুম, এসে হয়ে যেত। হ্যাঁ। তো তুমি তো তার মানে তুমি এগুলো নিয়ে তার মানে রিসার্চ করো ভালোভাবে, ঠিক আছে। ওই একটু পড়াশোনা করি। হ্যাঁ, তো তুমি কি মানে স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করো? স্পিরিচুয়ালিটি? আমি স্পিরিচুয়ালিটিতে অবশ্যই বিশ্বাস করি, আমি একদম রিলিজিয়াস নই। আমি স্পিরিচুয়ালিটিতে অবশ্যই বিশ্বাস করি, মানে আমার হিন্দু ধর্মের উপরও বিশ্বাস আছে, আমার খ্রিস্টানদের উপরও বিশ্বাস আছে, আমার মুসলমানদের উপর বিশ্বাস আছে। ধর্ম জিনিসটা মানে স্পিরিচুয়ালিটির ব্যাপারটা আরো এই জন্য আসে। হ্যাঁ, ড্যান ব্রাউনের একটা উপন্যাসের খুব চমৎকার কথা আছে। উপন্যাসটার নাম হচ্ছে এঞ্জেলস অ্যান্ড ডেমন্স। আচ্ছা, যে বাইবেলে, আমি ধরে নিচ্ছি বাইবেলে প্রচুর ভাটের কথা লেখা আছে, খুব মানে এই করো রে ওই করো রে ধর্ম প্রচার, কিন্তু ঘটনা হচ্ছে একটা কথা বলেছিল যে আমরা এখন যে সময়টা এসে গেছি না, হ্যাঁ, এত অবিশ্বাস, চারিদিকে ডিপ ফেক তৈরি হচ্ছে, চারিদিকে এই হচ্ছে, সেখানে যদি একটা বই প্রচুর ফালতু কথা বললো, আমি আবার বলছি এটা আমার ওপিনিয়ন না, আমি জাস্ট বলছি পাবলিকের যে ওপিনিয়ন, ধর্মগ্রন্থগুলো প্রচুর ফালতু কথা বলে, প্রচুর ফালতু জ্ঞান দেয়। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে কেউ যদি বলে যে মানুষকে ভালোবাসো, প্রতিবেশীকে ভালোবাসো, লোকের উপকার করার চেষ্টা করো, চুরি করো না, হুম, অ্যাটলিস্ট সে কিছু ভালো শিক্ষা দিচ্ছে। যেখানে আমরা 2 সেকেন্ডের বা 10 সেকেন্ডের রিল দেখি, কি কি আসে কন্টেন্ট সেটা আমরা সবাই জানি, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে কেউ যদি 1000, 2000, 3000 বছর আগে দুটো ভালো কথা বলে থাকে, তাতে কোনো ক্ষতি নেই, সেটা শোনাতে কোনো ক্ষতি নেই, সেটা জানাতেও কোনো ক্ষতি নেই, এবং সেটাই কেউ যদি বাস্তব জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করে তাতেও কোনো ক্ষতি নেই। মানে তুমি চার্চে যাও বা না যাও, তুমি যদি তোমার প্রতিবেশীর উপকার করো, বা তুমি যদি কোনো গরিব মানুষকে একটু খেতে দাও, হুম, এবং সেটা নিয়ে ঢাক ঢোল না পেটাও, যেটা মন্ত্রীরা করে, হ্যাঁ, একটা কম্বল দিয়ে 4টে ছবি তুলে, হ্যাঁ, তো সেইটুকু করো, দ্যাট ইজ মাচ বেটার। এবং স্পিরিচুয়াল হওয়ার আরেকটা যেটা বড় জিনিস, সেটা হচ্ছে যে সংকীর্ণ হবে না। তুমি যখন একটা জিনিস বুঝবে না যে সবাই যে যেভাবেই প্রার্থনা করুক, একদল মানুষ তারা বলছে আমাদের ঈশ্বরের কোনো রূপ নেই, আল্লাহ। হুম, একদল মানুষ বলছে আমাদের ঈশ্বর যীশু খ্রিস্ট। হুম, আর একদল মানুষ বলছে হয়তো কৃষ্ণ, শিব, আমাদের তো প্রচুর দেবতা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি আমরা সবাই একটা কাউকে প্রার্থনা করি যাকে আমরা মনে করি সে আমাদের থেকে অনেক ওপরে, অনেক বেশি, হ্যাঁ, এবং আমরা শ্রদ্ধা করি। যখন যুগটা খুব উদ্ধত হয়ে এসেছে, তখন যদি কোনো জিনিস, কোনো উপলব্ধি আমার মাথা নিচু করতে সাহায্য করে, অবনত হওয়াটাও দরকার। আমার মাথা যদি শ্রদ্ধায় নিচু হয়, আমার যদি দুটো জ্ঞান লাভ হয়, আমার যদি মনে শান্তি আসে, আমার যদি কি করে বোঝাবো, আত্মিক উন্নতি হয়, তাহলে সে লোকটা আল্লাহর উপাসনা করুক, যিশুর উপাসনা করুক, ভগবানের উপাসনা, এবং মন্দিরে যেতে হবে না। আমি আই এম নট আস্কিং, আমি নিজেই যাই না সত্যি কথা বলতে গেলে, মানে এরকম নয় যে মানে এই শনি মঙ্গলবার মন্দিরে যাই আর নিরামিষ খাই, আমি কালকেই মাটন খাবো, তো ওটা ব্যাপার না। হ্যাঁ, Your food habit has nothing to do with spiritualism. Spiritualism is self-realization হুম, and connection with the God. Understanding of God, ভগবানকে আন্ডারস্ট্যান্ড করা খুব মুশকিল। হুম, তুমি বলতে পারো যতটা সম্ভব যে যেভাবে ইন্টারপ্রেট করছে সে সেভাবেই বুঝুক না, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সে যেভাবেই বুঝছে বুঝুক। মানে কেউ কালীকে পুজো করছে, নো প্রবলেম, কেউ যদি কৃষ্ণকে পুজো করে তাতেও নো প্রবলেম। হুম, প্রবলেমটা কখন হয়? প্রবলেমটা তখন হয় যদি তুমি when you start worshipping a negative energy. ওকে, আমি যখন ছোট ছিলাম, আমি মানে আমি খুব ছোট থেকে এই ব্যাপারগুলো নিয়ে খুব ইন্টারেস্টেড। তো আমার আমার মাঝখানে মাথায় ভূত চেপেছিল যে আমি খ্রিস্টান হয়ে যাবো। আমার হিন্দুদের ব্যাপারটা ভালো লাগতো না। কেন ভালো লাগতো না সেটা খুব অড জিনিস বলি। হিন্দুদের দেহ দাহ করতে হয়, তো হ্যাঁ, খ্রিস্টানরা বেশ সুন্দর করে একটা কাস্কেটে একটা মানে ফুল টুল দিয়ে কাঠের একটা চমৎকার কফিনে ভরে কবর দেয়। এবার আগুনে পুড়ে যাওয়া জিনিসটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। Dangerous তখন আমার মনে হচ্ছে, বাবা পোড়ায়। এবং দ্বিতীয় যেটা কথা, আমাদের মুখাগ্নি করতে হয় কিন্তু সব থেকে প্রিয়জনকে। জেনারেলি ধরো মায়ের মুখাগ্নি সন্তান করে। হ্যাঁ, এবারে আমি এই জিনিসটা, আমার মা মারা গেছে 2020 সালে, আমি সেই কাজটা করেছি, হ্যাঁ, মুখাগ্নি আমার করতে হয়েছে। হুম, কিন্তু আমি যখন ছোট বলবো না, বলতে পারি আমি যখন কলেজে পড়ি, তখন আমার মাথায় এই শখ চেপেছিল যে আমি খ্রিস্টান হই। আমার মা কোনো বাধা দেয়নি, আমার মা বলেছিল যে হ্যাঁ হবি হোক।
এবং তার পরবর্তীকালে আমি মুসলমান হয়ে যাই। মা বলেছিল হবি হ। আমার প্রশ্ন ছিল যে আমার মা ভীষণ লিবারেল, মানে আমি যেরকম বা যেটুকু তার পেছনে আমার মা বাবার বিরাট বড় অবদান আছে। এবং যদি আমাকে জিজ্ঞেস করো তার সিংহভাগ অবদান আমার মা। আমার মায়ের মৃত্যুদিন বাই দ্য ওয়ে কাল, আগামীকাল আমার মায়ের মৃত্যুদিন। তো 4 বছর হবে এবারে। যাই হোক, তো তখন আমার মামার খুব দামি কথা বলেছিল, তোমার প্রবলেম নেই কেন? আমার বক্তব্য এসেছিল তোমার ছেলে হিন্দু কায়স্থ, সে হঠাৎ করে বলছে খ্রিস্টান হবো, সে হঠাৎ করে বলছে যদি মুসলমান হয়ে যায়, তোমার প্রবলেম নেই কেন? আমার মা একটা কথা বলেছিল দামি, এবং আমি সেটা আজও মনে আছে, এবং আমি যাকে পাই সে তাকে কথা বলার চেষ্টা করি। আমার মা বলেছিল যে দেখ, তুই যে পথটাতেই হাঁটতে চাস, তুই বেসিক্যালি ভগবানের কাছে, মানে ইউ আর ট্রাইং টু কানেক্ট উইথ গড। তুই যদি সেটা হিন্দু ধর্ম দিয়ে কানেক্ট করতে না পারিস, যদি খ্রিস্টান হয়ে কানেক্ট করতে পারিস, কানেক্ট কর। আমি তোকে তখন বাধা দেব as long as you are worshipping a god, does not matter what the god's name is, I have no issues with that. But the moment you are interested in devil or something devilish, then I have a problem. এই শিক্ষাটা আমি জীবনে সবসময় বহন করে চলি, যে কারণে খুব উদারপন্থী, মানে আমার কোনো সমস্যা নেই। আমার মুসলমান বন্ধু আছে, হিন্দু বন্ধু আছে, খ্রিস্টান বন্ধুও আছে, অ্যাকচুয়ালি খ্রিস্টান বন্ধুও আছে। তো ইনফ্যাক্ট আমার খুব ক্লোজ একজন বন্ধু মুসলিম। এখন সময়টা খুব অদ্ভুত যাচ্ছে, টালমাটাল সময় যাচ্ছে, কিন্তু আমি দেখেছি মিশে গুঁড়ামি যার ভেতরে নেই না, তার কোনো সমস্যা নেই। গুঁড়ামি যদি থাকে তাহলেই সমস্যা। তুমি যদি একবার অ্যাকসেপ্ট করে নাও যে ভাই যে জানাবে ডাকে ডাকুক না, মানে ধরো তোমার কথা আমি যদি বলি, আমি ধরে নিচ্ছি তোমার নিশ্চয়ই তোমার মা বাবার একটা ডাক নাম আছে, আবার তোমাকে আমি একটা শিবম নামে চিনি। তো মানে ভগবানের নাম যদি সেরকম ভাবে ধরে নি, যে ধরে নাও লোকটা একটাই, সাপোজ তাকে কেউ বলছে যিশু, কেউ বলছে শিব ঠাকুর, কেউ বলছে আল্লাহ, লোকের কাছে যাচ্ছে তোরে বাবা, ভালো লোকের কাছে। প্রবলেম বিকামস when you are going to the dark side. এবারে একই রকম ভাবে ইবলিশ আছে, ডেভিল আছে, শয়তান আছে, বা আমাদের ধর্মেও ধরো কথার কথা বলছি পিশাচ বা নেগেটিভ এনার্জিস, ব্ল্যাক ম্যাজিক, এগুলো আমাদের ধর্মেও হয়। প্রবলেমটা তখন তুমি যদি সেই দিকে ফোকাস করো, তুমি যতক্ষণ সেই দিকে ফোকাস করছো না, তোমার যতক্ষণ জিনিসটা পজিটিভ সাইডে ফোকাস আছে, সেটা যে কোনো ঈশ্বর হতে পারে, তাতে সমস্যা নেই। পুজো দিলেই হলো, কাশী বিশ্বনাথ মন্দিরে না দিয়ে যদি পাড়ার শিব মন্দিরে পুজো দাও তাহলেও হবে। আর এখান থেকেই আরেকটা প্রশ্ন, যে মানে আমি স্পিরিচুয়ালিজমের কথাটা কেন তুললাম, যে সায়েন্স তো অনেক কিছু এখনো এক্সপ্লেন করতে পারেনি, ঠিক আছে না, এন্ড এবার ওই যে বলে না যে যেমন আমি শুনেছি, মানে আমি খুব বেশি এটা ব্যাপারে জানি না, অনেক কিছু এখন জানছি কারণ ভালো লাগছে। তো রিসেন্ট আমি শুনেছি মানে মন্ত্রর ব্যাপারে, ঠিক আছে? তো সেখানে যেমন এটা শুনলাম যে গায়ত্রী মন্ত্র, ঠিক আছে, গায়ত্রী মন্ত্র যদি আমি রোজ জপ করি তাহলে মন ভালো থাকবে, খুশি থাকবে, আরো ফোকাসড হব, ঠিক আছে, দেন যেটা চাই সেটা হয়তো মানে পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ঠিক আছে। আশা করি ওটা গায়ত্রী মন্ত্রই ছিল, মানে আরো এরকম মন্ত্রের ব্যাপারে আছে। তো মানে এটার পেছনে কি কোনো সায়েন্স বা কিছু আছে, যে মন্ত্র জপ করলে এগুলো, মানে যে আমি হচ্ছে, মানে মন্ত্র জপ করলে আমি এগুলো পাবো? সহজ করে বুঝি তাহলে তো বুঝতে সুবিধা হবে। মন্ত্র জিনিসটার একটা যেটা জেনারেল ধারণা আছে, সেটা হচ্ছে যে মানে ওম সোহা বলে একটা কিছু করলাম, তাতে আমার ঘরে খুব টাকা চলে আসবে, বা ওম সোহা বলে একটা কিছু করলাম তাতে কারো সর্বনাশ করে দেবে। দুটো জিনিসই হয় আর কি, জানো, মানে যেটা হয় টুকটাকও হয়, আবার যোগ্য করে লোকের ভালো জিনিসের হয়। মন্ত্র শুধুমাত্র মন্ত্র কিছু করতে পারে না। কেন করতে পারে না বলি, কারণ হচ্ছে তুমি দেখবে বাজারে প্রচুর, তুমি যদি যাও তুমি সব বই কিনতে পারবে, মানে সমস্ত মন্ত্রতন্ত্রের বই পাওয়া যায়। সেটা তুমি ভালো মন্ত্রই শিখতে চাও আর তুমি খারাপ মন্ত্রই শিখতে চাও, কলেজ স্ট্রিটে গেলে তুমি সব ধরনের বই পাবে। ব্যাপারটা হলো মন্ত্র শুধুমাত্র কিছু করতে পারে না যদি না তোমার আত্মিক উন্নতি হয় এবং তোমার শিক্ষা থাকে। মানে ব্যাপারটা কিভাবে বোঝাই, তুমি বললে গায়ত্রী মন্ত্র, ভালো কথা। গায়ত্রী মন্ত্র তুমি যখন পাঠ করছো,
তুমি নিজের মনটাকে অ্যাকচুয়ালি কিন্তু কেন্দ্রীভূত করে একটা জায়গায় ফোকাস করার চেষ্টা করছো। হ্যাঁ তাহলে তুমি যখনই মনটাকে ফোকাস করার চেষ্টা করছো, অটোমেটিক্যালি তুমি যেটা বললে যে তোমার কনসেন্ট্রেশন বাড়বে, তোমার মাথা থেকে অস্থিরতা দূর হবে। অস্থিরতা জিনিসটা কি? আমাদের মাথায় প্রচুর থটস চলতে থাকে। হ্যাঁ মানে সুস্থির হয়ে চিন্তা ভাবনা আমরা খুব কম করি। হুম, ফোকাস হওয়ার জন্য মন্ত্র হচ্ছে একটা টুল। সেই টুলটাকে ব্যবহার করে তুমি কতটা নিয়ন্ত্রণ করতে পারবে সেটা অনেকটা ডিপেন্ড করছে তোমার উপরে। আরো সহজভাবে যদি বলি, ধরে নাও মন্ত্র হচ্ছে একটা একটা তলোয়ার, ওকে ঠিক আছে? হুম, তুমি যদি একটা এমন ছেলের হাতে তলোয়ার দাও যে কখনো জীবনে তলোয়ার ধরেনি, হুম, সে কি করবে? সে কিছুই করতে পারবে না যুদ্ধ। হুম, মানে আনট্রেন্ড সে বেসিক্যালি, রাইট? হ্যাঁ আবার একই রকম ভাবে তুমি যদি রানা প্রতাপের মতো কারোর হাতে তরোয়াল দাও, হ্যাঁ তিনি কিন্তু একটা মানে মহাবীর মানুষ, তিনি হ্যাঁ যুদ্ধে কাঁপিয়ে দেবেন পুরো। হ্যাঁ তাহলে মন্ত্র হচ্ছে, অর্থাৎ তরোয়ালটা কিন্তু ধারালোই। আগে জিনিসটা বোঝো, হুম, তরোয়ালটার কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে না। না চেঞ্জ হচ্ছে কার? যে ইউজ করছে তার, তার তার স্কিল, তার কনসেন্ট্রেশন। হ্যাঁ সে যখন যুদ্ধে যাচ্ছে তার কতটা কনসেন্ট্রেশন আছে, তার কতটা স্কিল আছে, তার উপরে পুরো জিনিসটা ডিপেন্ড করছে। হ্যাঁ তো একই রকম ভাবে মন্ত্র হচ্ছে একটা তরোয়ালের মতো, মন্ত্রের ক্ষমতা আছে, দ্যাট আই এগ্রি। কিন্তু যে লোকটা মন্ত্র পাঠ করছে সে কতটা ডেডিকেটেড, তার মনের কতটা কনসেন্ট্রেশন আছে, তার কতটা উইল পাওয়ার আছে। উইল পাওয়ার একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। ওকে আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদেরকে, অসুস্থ মানুষ, হুম, কোনো পরোয়াই করে না, আমি ঠিক পারবো। হ্যাঁ আবার কিছু মানুষ, এবং ইভেন ডাক্তারও এই কথাটা বলে যে মানে মনের সাহস আনুন, মনের সাহস আনুন। অনেকে হয় কি, এত ভয় পেয়ে যায় যে ডাক্তার যতই ওষুধ দিক, মাইন্ড যদি কাজ না করে, বলে না আমি আর মনে হয় ডাক্তারবাবু কখনো সুস্থ হব না, সে কোনোদিনই সুস্থ হবে না। কারণ ওষুধের কাজ করার একটা লিমিটেশন আছে। হ্যাঁ তো মন্ত্রের ব্যাপারটা সেরকম, মন্ত্র কাজ নিশ্চয়ই করে, কিন্তু মন্ত্রেরও কাজ করার লিমিটেশন হচ্ছে তরোয়ালটা তুমি কার হাতে দিচ্ছ। যে লোকটা নিজেকে বছরের পর বছর ধরে, প্রথম কথা ছিল একটা মেডিটেশন করে সেই জায়গায় গেছে, যার নিজের মাইন্ডের উপর কন্ট্রোল আছে। হুম, আমার যদি ডাউট থাকে, আমি পৃথিবীর প্রত্যেকটা জিনিস, তুমি যে একটা নৌকা, তুমি যদি আমাকে বসিয়ে দাও, আমি পুরো নৌকা বসে টাল খাবো। হ্যাঁ তুমি আমাকে দাঁড় দিয়েছো, হাল দিয়েছো, সব দিয়েছো, আমি তার মানে এটা আমি যদি বলি এ বাবা মানে নাচতে না জানলে উঠোন বাঁকা, হ্যাঁ এ বাবা দাঁড়টা খারাপ, হ্যাঁ দাঁড়টা খারাপ নয়। তুমি নৌকা বাইতে জানো না, আমি নৌকা বাইতে জানি। হ্যাঁ যে জানে সে কিন্তু দেখবে যখন এই রোয়িং এর যে রেস যেগুলো হয় আর কি, দেখবে হ্যাঁ ওরা কিন্তু দুর্দান্ত করে। হ্যাঁ আমি জানি না মানে আমি জানি না, আমি জানি না মানে আমি যে বলি নৌকা ফুটো বা দাঁড় বা হালটা খারাপ আছে সেটা নয়। যেমন মানে এটার আরেকটা, যেমন সাইকেল যখন আমরা প্রথম প্রথম শিখি, আর যখন ওই ব্যালেন্সের চাকা দুটো খুলে দেওয়া হয়, তখন মানে বলা হয় যে পেছনের দিকে তাকাবি না, আমি ধরে আছি কিন্তু পেছনের দিকে তাকাবি না। তো তো আমি তো ভাবছি পেছনের দিকে ঠিক আছে, হয়তো বাবা ধরে আছে, আমি আমার মতো আছি, এদিকে বাবা ধরে নেই, তো এইভাবে। এইটি হচ্ছে ব্যাপার, ওকে এইটি হচ্ছে ব্যাপার, বিশ্বাস। ওকে যদি ভগবান আমি ধরেও নেই, আমি ধরে নিলাম ত্বকের ক্ষেত্রে নেই, এই যে কেউ একটা আছে না, এই আছে থাকাটা অনেক বেশি ভরসা, এবং সেই ভরসার জোরে মানুষ অ্যাকচুয়ালি নিজের এফোর্টেই কাজটা করে ফেলে। হ্যাঁ তাই খুব ভালো এক্সাম্পল দিয়েছে, হ্যাঁ মানুষ নিজের এফোর্টেই কাজটা করে ফেলে। মানে ব্যাপারটা হচ্ছে, যে ছেলেটা ক্লাসে ফার্স্ট হয় সেও আলটিমেটলি ভগবানকে একবার নমস্কার যায় যে হ্যাঁ ভগবান দেখো পাস করিয়ে দিও, ফার্স্ট হই। যে যাই প্রার্থনা করুক, যে ছেলেটা লাস্ট হয় সেও যায়। তফাৎটা এইখানে যে ছেলেটা ফার্স্ট হয় তার শুধুমাত্র প্রার্থনাই, তার সঙ্গে এফর্টটাও আছে। সে যেমন প্রার্থনা করে তার সঙ্গে এফর্টটাও আছে, দুটো মিলেমিশে একটা রেজাল্ট আসে। একটা জিনিস দিয়ে কখনো কিছু হয় না। আর তুমি ম্যানিফেস্টেশনের পাওয়ারে বিশ্বাস করো? হ্যাঁ হয়, কিন্তু ম্যানিফেস্টেশন করার জন্য যে লোকটা করবে, মানে দেখো ভালোবাসা না একটা খুব বড় শক্তি আছে, এটা আমি বিশ্বাস করি। ভালোবাসা অভিশাপ দুটো জিনিসই আসলে মন থেকে উৎপন্ন হয়। অভিশাপ আদতে কি? তোমার মন থেকে যে ক্রোধ, যে ঘৃণা, যে রাগ, সেইগুলো সমস্ত মিলেমিশে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অভিশাপ। এবং যেটা সাহেবরা কায়দা করে কর্মা বলে, আমরা বলি কর্মফল, সেটার কোথাও একটা জিনিস আছে। মানে লাইফ আমি বিলিভ করি একটা সার্কেলের মতো, এটা একদিন না একদিন গিয়ে তুমি ঠিক মিলবে। মানে তুমি যদি জিনিসটা খারাপের দিক দিয়ে শুরু করো, তো তোমার সঙ্গেও খারাপটা ঘটবে।
আচ্ছা। আর যদি তুমি করো ভালো, হুম। তোমার সঙ্গে একটা কিছু ঘটবে। এবার জিনিসটার হয়তো কেউ বলবে যে এই কেন এখনই হচ্ছে না, হ্যাঁ। কারুর রাস্তা লম্বা হয়, কারুর রাস্তা ছোট হয়, হুম। কিন্তু একদিন না একদিন হবেই। ম্যানিফেস্টেশনের যে কথা তুমি বলছো, অর্থাৎ কেউ একটা কিছু চাইছে এবং সেই জিনিসটা ঘটছে, এটা আবার একই ভাবে বলছি, স্ট্রং উইল পাওয়ার। ওকে। আমার যদি কেউ কন্টিনিউয়াসলি ভালো চায়, দেখবে আমি তোমাকে খুব সাধারণ কথা বলছি, আমাদের এখানকার প্রচুর ছেলে ব্যাঙ্গালোরে বা মুম্বাইতে বসে চাকরি করে। হ্যাঁ। তারা যখন অসুস্থ হয়, তারা নিজেদের সেলফ কেয়ার করতে হয়, তাদেরকেও কেয়ার করা, অথচ সেই ছেলেটাই তখন ইনফ্যাক্ট হসপিটালাইজ হতে হয়, কিন্তু সেই ছেলেটাই যখন বাড়িতে থাকে, বাড়িতে তার মা হাত বুলিয়ে দিচ্ছে মাথায়, খাবার করে খাইয়ে দিচ্ছে, দেখবে ঠাকুরকে অনেকে পুজোও দেয় যে আমার সন্তান ভালো হয়ে যাক। সেটা স্ত্রী করতে পারে, সেটা মা করতে পারে, সেটা ঠাকুমা করতে পারে, যেই করুক না কেন। এতগুলো লোক যখন ভালো চায় না, তার একটা ভালো জিনিস পায়, এটা আমি বিশ্বাস করি যে সেটা একটা ভালো ব্যাপার, কিছু কিছু ঘটে। হ্যাঁ, কিন্তু যদি বলো যে একদম স্ট্রং ম্যানিফেস্টেশনের কারণে কোনো কিছু ঘটেছে, সেইটা যদি ঘটে, তাহলে যে লোকটা ঘটাচ্ছে তিনি স্পিরিচুয়ালিজমের অনেকটা উপরের ধাপে উঠে বসে আছে। ব্যাপারটা এরকম টাইপের, তুমি বিজ্ঞান বইটা মাধ্যমিক লেভেলেও পড়েছো, হ্যাঁ। উচ্চ মাধ্যমিক লেভেলেও পড়েছো, আবার কেউ হয়তো মাস্টার ডিগ্রি লেভেলেও পড়েছে। হ্যাঁ। সবকটাই পদার্থবিজ্ঞানের বই বা ফিজিক্সের বই, হ্যাঁ। কিন্তু লেভেলটা আলাদা। লেভেলটা আলাদা। কেউ মাস্টার ডিগ্রি করেছে, কারোর উচ্চ মাধ্যমিকে থেমে গেছে, কারোর তার নিচে থেমে গেছে। তো যে লোকটা ম্যানিফেস্টেশন করে কোনো কিছু করতে পারছে, যার স্পিরিচুয়াল আউট অফ বডি এক্সপিরিয়েন্সের কথা বলে, অনেক কিছুই বলা হয়, সেগুলো করার জন্য সেই লেভেলটায় পৌঁছতে হবে। আমার একটা যেটা বক্তব্য হচ্ছে, আমি পারি না অনেক কিছু, হ্যাঁ। আমি পারি না বা আমি দেখিনি বলে আমায় যদি সবকিছু না বলতে হয়, হ্যাঁ। তাহলে আমি অনেক জিনিস দেখিনি আর আমি অর্ধেক জিনিসই পারি না। আমি বেসিক সাঁতার কাটতে পারি না, ইন দ্যাট সেন্স সাঁতার কাটাটাও আমার কাছে মিরাকল হওয়া উচিত। যে একটা মানুষ মাছের মতো জলে ভেসে বেড়াতে পারে, বিশ্বাস করিনি, কারণ আমি পারি না। তো Even আমি আমি সাঁতার পারি কাটতে না। পারি না, কিন্তু আমি পারি না বলে এটা হয় না। এই যে একটা মানে মনের জানলা বন্ধ করে রাখা, এই জিনিসটা খুব গোলমেলে ব্যাপার, সেটা না করাটাই আমার মতে বলে ভালো। বেশি একটু এইসব দিকে আমরা ঢুকে যাচ্ছি, ভালো লাগছে ইভেন। হুম, তো আরেকটা মানে এই রিলেটেডই কোয়েশ্চেন করি, যেটা আমি তোমাকে আগেও করেছিলাম, যে একটা থিওরি বলেছিলাম, যেটা আমি মানে টিআরএস পডকাস্টে শুনেছিলাম, যে আচ্ছা। ভগবান এলিয়েনও হতে পারে। যে হুম, হুম। হ্যাঁ, তো ওই থিওরিটা সম্পর্কে তুমি আমাকে অনেক কিছু বলেছিলে, তো আমি চাই তুমি আবার আমাকে বলো। দেখো, এই থিওরিটার মেইনলি জনক হচ্ছেন এরিক ফন দানিকেন। আচ্ছা। এরিক ফন দানিকেনের বেশ কিছু বই আছে এই নিয়ে, ওকে। যে গডস আর এলিয়েন্স। হুম। আমি মোটামুটি সব বই না পড়লেও 4টে বই পড়েছি। আচ্ছা। কিছু জিনিস, ওনার কিছু অকাট্য যুক্তি আছে, আমি আবার বলছি সব যুক্তি নয়, কিন্তু বেশ কিছু যুক্তি আছে যেগুলো অ্যাটলিস্ট তোমাকে ভাবতে বাধ্য করবে যে লোকটার যেটা বলছে তার ভেতরে কিছুটা হয়তো সত্যি আছে, কিছুটা হয়তো মেরিট আছে। কারণ বিশেষ করে মিশরীয়রা যে দেবতাদের কথা বলে বা মায়ারা যে দেবতাদের কথা বলে, তারা সেই যুগে যে টেকনোলজি আবিষ্কার করেছে বা যে কাজ বলা উচিত অ্যাকচুয়ালি, যে কাজগুলো করেছে, সেই কাজগুলো করার জন্য যে টুলস গুলো লাগে সেইগুলো ছিল না। ফর এক্সাম্পল, ওই ভারী ভারী পাথর তাকে ওই হাইটে তোলা পিরামিডে, তার থেকে বড় কথা হচ্ছে এত নিখুঁত ভাবে পালিশ করে কাটতো না পাথরগুলোকে, সেটা করার জন্য যে ইকুইপমেন্ট গুলো লাগে সেগুলো আজকে আছে, কিন্তু সে যুগে ছিল না। করতো কি করে তাহলে? আর আরেকটা যেটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে প্রাচীন ভারতের কথা আমি যদি বলি, সেখানে বহু বইতে বা বহু কাহিনীতে এমন জিনিসের উল্লেখ পাওয়া যায় যে জিনিসগুলো আজকের দিনে খুব অবিশ্বাস্য লাগে। ধরো পুষ্পক রথ, সেটা ওড়ে, হাওয়ায় ওড়ে। এবং তুমি দেখবে সত্যজিৎ রায়ের, এটা আমার যতদূর মনে পড়ছে, এক শৃঙ্গ অভিযানে বোধহয় এই নিয়ে একটা আলোচনা ছিল, শঙ্কুর, প্রফেসর শঙ্কুর এক শৃঙ্গ অভিযানে যতদূর মনে হচ্ছে এটা নিয়েছিল আর কি, যে প্রাচীন ভারতবর্ষের লোকেরা উঠতে পারতো, যেমন একজন লামার কথা ছিল ওখানে, তিনি উঠতে পারতেন। ভারতবর্ষ আমি তখন বলবো না, অ্যাকচুয়ালি টিবেটের ব্যাপার, কিন্তু ভারতের থেকে খুব দূরেও নয়, মানে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ মানে বুদ্ধিস্ট লামা। তো কে স্পিরিচুয়ালিজমের কোন জায়গায় পৌঁছেছে, কি পারে বা পারে না, এইটা বলা খুব মুশকিল। আমি আমার একটা জাস্ট তোমার একটা জিনিস ইন্টারেস্টিং বলতে পারি, তুমি যদি অলৌকিক দেখতে চাও পাবলিকের সামনে হাজার লোকের ভিড়ে, সেটা দেখার সময়টা খুব তারা এই জাস্ট রিসেন্টলি পেরিয়ে গেল। সেটা হচ্ছে
চড়কের মেলা যখন হয় দেখবে, হ্যাঁ। গাজন উৎসব যখন হয়, তখন দেখবে ওই ঝাঁপ হয় জানো তো, দেখেছো হ্যাঁ তুমি? হ্যাঁ জানি না, হ্যাঁ দেখেছো তো এরকম বাঁশের একটা উঁচু করে কোনো ভাড়া বা কিছু একটা বাঁধে, হ্যাঁ, তলায় ধরো খেজুর কাঁটা রাখা থাকে বা বঁটি রাখা থাকে বা ব্লেড রাখা থাকে, তার উপর ঝাঁপ দেয়। তার উপরে লোকে লাফ মারে। হ্যাঁ এবং প্র্যাকটিক্যালি স্পিকিং, আমি যদি এই টেবিলের হাইট থেকেও মানে এইখান থেকেও যদি মাটিতে লাফিয়ে পড়ি এবং আমার যদি একটা মাটিতে বঁটি রাখা থাকে, হুম। যদি সাইড করেও রাখা থাকে, হুম। দেয়ার ইজ এ হাই চান্স যে আমার গাটা কাটবে, হ্যাঁ পাটা আমার কাটবে। হ্যাঁ অথচ এই জিনিসটা বছরের পর বছর হাজার হাজার লোকের চোখের সামনে হয়, যারা করে তারা কিন্তু দিব্যি বেঁচে থাকে, সুস্থভাবে থাকে, সুস্থভাবে থাকে। হ্যাঁ মানে মানে ক্ষতবিক্ষত হয়ে কেটে মরে গেল এরকম কোনো ঘটনা ঘটে না। না। কাজেই হয়। আমি হ্যাঁ। আমি বারবার বলছি, আমি কোনো কিছু এক্সপিরিয়েন্স করিনি মানেই যে সেটা নয়। এই এই থিওরিটা আমি না, আমার হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মনে চারদিকে জানলা খুলে রাখো। হুম। পুয়োর ব্যাং হয়ে থাকার থেকে তুমি সবটা শোনো, তোমার উপলব্ধি দিয়ে তোমার বোঝার চেষ্টা করো, তুমি যেটা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো, বুঝতে আমি পারলাম না বলে যেটা মিথ্যে, এটা তো নয়। না। বিজ্ঞানের কিন্তু প্রচুর গোলমাল আছে। কেন গোলমাল আমি বলছি, ধরো হ্যাঁ এই ধরো টলেমির থিওরি মেনে হ্যাঁ যে পৃথিবী স্থির হ্যাঁ আর সূর্য তার চারিদিকে ঘুরে যাচ্ছে, হ্যাঁ এই থিওরি মেনে তারা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে জোয়ার ভাটার গণনা করতো, পূর্ণিমা অমাবস্যা গণনা করতো, সবকিছুই করতো, হ্যাঁ স্ট্রাকচার গুলো বানাতো। হ্যাঁ সেখানেও কিন্তু জ্যোতিষ মানে তারা যথেষ্ট অ্যালাইনমেন্ট করতো স্টার এরিয়ার সঙ্গে। হ্যাঁ। আবার এখন আমরা ধরো জানতে পেরেছি যে সূর্য স্থির আছে, পৃথিবী তার চারদিকে ঘুরছে। হ্যাঁ ঘটনা হচ্ছে যে তখনকার দিনের বিজ্ঞান অনুযায়ী তাহলে সেটা সত্যি ছিল, হ্যাঁ ফেল করেনি। হ্যাঁ এখনকার দিনের বিজ্ঞান অনুযায়ী সেটা আবার মিথ্যে। হ্যাঁ আবার ধরো আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি ভর বা মাস ক্যান নট বি রিপ্রোডিউস, মানে মাসের ভরের পরিবর্তন হয় কিন্তু নতুন ভর সৃষ্টি করা যায় না। অর্থাৎ ধরো আমি একটা খবরের কাগজ আমি নিলাম, নিয়ে সেটাকে পুড়িয়ে দিলাম, হ্যাঁ ছাই হয়ে গেল। ছাইয়ের ওজন অনেক কম। যদি আমি একটা এয়ার টাইট জায়গায় ওটাকে পোড়াই, তাহলে আমি কি পাবো? ছাই পাবো। এবং ওই যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেই দুটোকে যদি মাপি, দেখবো যে ওজনটা মানে ওই ভরটা একই থাকছে। ভার হচ্ছে ওয়েট, ভর একই থাকছে, ভরের রূপান্তর হয়, কিন্তু নিউ একটা ভর তৈরি করা সম্ভব না, নিউ ম্যাটার তৈরি করা সম্ভব নয়। সেটাও ভুল প্রমাণিত হয়ে গেল, অ্যান্টি ম্যাটার তৈরি হলো, যেটার সঙ্গে ম্যাটারের কোনো সম্পর্কই নেই। আজকের থিওরি কালকে যে সত্যি থাকবে এর কোনো কথা নেই। ট্যাকিয়ন বলে একটা পার্টিকেলের কথা শোনা যায়, which আমি যতদূর জানি which runs faster than the light, সেটাকে বৈজ্ঞানিকরা আজও খুঁজে দিচ্ছে। গড পার্টিকেলের কথা যখন প্রথম এসেছিল, বোসন পার্টিকেল, তখন থিওরিতে ছিল, পরবর্তীকালে সেগুলোর চাক্ষুষ প্রমাণ পাওয়া গেছে। এবারে ব্যাপারটা আমি জাস্ট মনে করি যে ধরো আমি যেটাকে বলছি ভূত ভগবান যাই বলো, জাস্ট বিজ্ঞানটা ওই জায়গায় পৌঁছবে, এবং যেহেতু পৌঁছয়নি সেগুলো আমার কাছে অলৌকিক শোনাচ্ছে বা অবান্তর শোনাচ্ছে। মানে আজকে আমি যদি আন্দামানের জারোয়াদের কাছে গিয়ে বলি যে জানো আমার কাছে একটা মেশিন আছে, যেটা আমি তোমাকে এইখান থেকে বসে একটা আমেরিকার লোকের সঙ্গে মুখোমুখি কথা বলিয়ে দেবো, সেটা একটা মোবাইল, সে দেখেনি, সে কিন্তু বলবে এই লোকটা ভগবান, জাদুকর, সে দেবতার সঙ্গে কথা বলতে পারে, দেবতা হাজার হাজার কিলোমিটার দূরে থাকে। আমি কি এই পকেটে মোবাইলটা বার করে জাস্ট একটা ভিডিও কল করছি, কিন্তু সে জানে না, কাজেই তার বৈজ্ঞানিক বুদ্ধিটা সেই জায়গায় পৌঁছয়নি। যেদিনকে বৈজ্ঞানিক বুদ্ধি সে জায়গায় পৌঁছবে, হয়তো মনে হবে এটা ঠিকই আছে। আমি বলছি না পুরোটাই সত্যি, আমি বারবার বলছি না প্রচুর কুসংস্কার আছে, সেটাও ঠিক কথা, কিন্তু মুশকিল হচ্ছে সবটা কি কুসংস্কার বলা বা সবটা কি সুসংস্কার বলা, কোনোটাই উচিত না। সৈয়দ মুস্তাফা সিরাজ একটা গল্পে লিখেছিলেন যে আমি পছন্দ করি সংস্কার শব্দটা ব্যবহার করতে, আমার এটা সংস্কার আছে। সু বা কু কোনটা, সেটার বিচার কিন্তু সময় করবে, কারণ আজকে যেটা সুসংস্কার মনে হচ্ছে কালকে সেটা কুসংস্কার বলে প্রমাণিত হতে পারে। একটা সময় তো ছিল এই সূর্যগ্রহণ হচ্ছে খাবার খাস না, তার একটা লজিক্যাল কারণ ছিল, কারণ সূর্য না থাকলে ব্যাকটেরিয়া গুলোর গ্রোথ বেশি হবে, সেটা একটা কারণ ছিল। এবং মুশকিল হচ্ছে আমাদের দেশে কি করা হতো, আমাদের দেশে কাউকে কিছু বলো না যে এই কাজটা করিস না, ঠিক
ওই কাজটা করবে। হ্যাঁ এখানে বেস্ট উপায় হচ্ছে তুমি ধর্মের নাম দিয়ে জিনিসটাকে চালিয়ে দাও। ধর্মের নাম দিয়ে ও বাবা আচ্ছা এইটা করতে হবে। আমি খুব তুচ্ছ কথা বলছি, জুতো পরে মন্দিরে যাবে না, খ্রিস্টানরা দিব্যি চার্চে যায়, কি অসুবিধা হয়েছে? ভগবান খেতে যাচ্ছে কি যাচ্ছে না? জুতো পরে যাবে না তার একটা বেসিক সিম্পলেস্ট কারণ হচ্ছে আমরা যে জুতো পরে হাঁটি সেই জুতোর তলায় প্রচুর ধুলো ময়লা লাগে। বিশেষ করে যে সময়ের কথা তোমায় বলছি, গ্রামগঞ্জে কাঁচা রাস্তা ছিল, বৃষ্টি হলে কাদা হয়ে যেত, বা রাস্তাঘাট অতটা পরিষ্কার নয়, তাহলে লোকটা যখন জুতো পরে হাঁটছে সেই একই পায়ে সে যদি মন্দিরে উঠে যায় তাহলে গোটা মন্দিরটা নোংরা করবে। একজন তো উঠবে না, পুজো দিতে যখন আসে তখন কি হয়, ধরো তুমি একটা পুজোর দিন গেছো, তুমি 100 জন উঠছে মন্দিরে, এবার তুমি তাকে বলো যে ভাই মন্দির, তুমি বলিয়ে বলে তুমি বাচ্চাদেরকে বলবে জুতোটা খুলে বাড়িতে ঢুকবি। আমিও পড়েছি নিশ্চয়ই, জুতো পরে মা ঘর মুছেছে, আমি জুতো পরে ঢুকে পড়েছি, তারপরে মা আমাকে দিল, স্বাভাবিক খেলে ধুলে জুতো পরে সেই জুতো পরে ঢুকে পড়েছি, ফুটবলের জুতো। ঠিক একই জিনিসটা তুমি যখন একটা বাচ্চাকে বলছো, একটা অ্যাডাল্টকেও বলছো না, বলে না আমি জুতো পরে ঢুকবো। বেস্ট হচ্ছে তুমি বলো তুমি জুতো পরে মন্দিরে উঠতে পারো না, তাহলে ভগবানের অপমান। যখনই তুমি বললে তুমি অ্যাকচুয়ালি চাইছো মন্দিরটা পরিষ্কার থাকুক, যাতে কি কাদা মাখা পা এটা ওটা নিয়ে মন্দিরটাকে অপরিষ্কার না করে। তুমি তাকে বললে ভাই তুই ঢোকবার সময় জুতোটা খুলে রেখে ঢোক, তোর পাটা পরিষ্কার, যদি পরিষ্কার পায়ে উঠছিস, আর কিছুই না। মানে ঈশ্বর বস্তুটা কথা এই জন্য বলছি কারণ তার কি রূপ কি সত্তা আমি তো তাকে প্রত্যক্ষ দেখিনি, কিন্তু তিনি এত মানে ঠুনকো হতে পারেন না যে মানে আমি একটা বাটার জুতো পরেছি বলে তিনি অপমানিত হয়ে চলে যাবেন। আই ডোন্ট বিলিভ সামওয়ান হু ক্রিয়েটেড দ্য ইউনিভার্স উইল বি পিসড অফ বাই বাটা শু। মেন ব্যাপারটা হচ্ছে ভাই মন্দিরটা অপরিষ্কার করিস না, জুতো পরে উঠিস না, জুতোটা খুলে ওঠ, পরিষ্কার পাটায় যেতে উঠিস, আবার নেমে জুতো পরে বাড়ি, যত কাদা মাখাবি জুতোয় লাগ। তোমার সাথে কোনো মানে অ্যাকচুয়ালি হরর বলাটা ভুল হবে, হরর ঘটনা তো হতেই থাকে, মানে এমন কিছু হয়েছে যে যেটার মানে এক্সপ্লেনেশন তো তুমি পাওনি, ঠিক আছে, কিন্তু মানে মনে হচ্ছে যে না মানে ভুতুরে কিছু কাণ্ড, যে একদম যেটাকে বলে মানে ভৌতিক ঘটনা? ভৌতিক বলা যাবে কিনা জানি না, তবে অব্যাখ্যাত ঘটনা আমার সঙ্গে ঘটেছে, কিন্তু সেটা আমি এখানে বলবো না, তার জন্য আমি দুঃখিত, সেটা আমি বলবো না। কিন্তু বলবো না এই কারণেই, কারণ হচ্ছে যে যেটা আমি অভিজ্ঞতা করেছি সেটা আমি বলে দেখেছি, লোকে বুঝতে চায়, মানে লোকের ভূতের গল্পকে যখনই তুমি গল্প না বলে, ভূতেরও না, জানো তো আমার সঙ্গে যেটা ঘটেছিল ভূতেরও বলবো না, ঘটনাটা ভয়ের ঘটনা ঘটেছিল। আচ্ছা, তো সেই ঘটনাটার আমি খুব একটা ভয় পাওয়ার লোক নই, মানে আমি বহু উদ্ভট জায়গায় ঘুরে বেড়াই, আমি শ্মশানে বহুবার গেছি, আমি কবরখানায় গেছি, ইনফ্যাক্ট তুমি কখনো জানো কিনা জানি না, তুমি জানো হিন্দুদের কবরস্থান হয় না? মানে এইটা শুনেছি যে হিন্দুদের কবরস্থান। আচ্ছা, আমি মানে এটা শুনেছি যে আমি আবার জিনিসটা হজম করো, হিন্দুদের কবরস্থান বলছি কিন্তু না মানে হ্যাঁ হিন্দুদের কবরস্থান শুনিনি, কিন্তু মানে ওটাই যে এটা শুনেছি যে আগে যখন মানে কেউ মারা যেত তখন মানে হিন্দুদের মধ্যে মানে বাড়ির পাশে পুড়িয়ে সেইখানে ওই ছাইগুলো করে দেওয়া হতো। এটা ছাই দেয়া, তুমি যেটা বলছো ভস্মটা সেখানে রাখো, আমি তা বলছি না, আমি বলছি পরিষ্কার কবরস্থান। না, এটা আমি শুনিনি। হিন্দুদের কবরস্থান হয়। আচ্ছা, ছোট বাচ্চা যদি কখনো মারা যায়, ধরো অনেক সময় হয়তো 2-3 বছর একটা শিশু মারা যায়, ইনফ্যাক্ট জেনে দেখো কলকাতায় হিন্দুদের কবরস্থান কোথায় আছে। কলকাতায় হিন্দুদের কবরস্থান হচ্ছে তুমি সায়েন্স সিটি থেকে যাচ্ছ হচ্ছে টুয়ার্ডস পার্ক সার্কাস, সায়েন্স থেকে পার্ক সার্কাস যাওয়ার সময় তোমার বাঁ হাতে পড়বে বিশাল বড় হিন্দু কবরস্থান আছে, তপসিয়া ওই রকম জায়গায়। মানে শুধু কি ছোট বাচ্চাদেরটা, মানে ছোট বাচ্চাদেরটা আমি শুনেছি। না বলছি শুধু ছোট বাচ্চা নয়, আমি ছোট বাচ্চাটা আগে বলিনি, ছোট শিশু মারা গেলে তাকে দাহ করা হয় না, তাকে কবর দিতে হয়। আমি সেই কবরস্থানেও গেছি এবং একটা ঘটনা, খুব দুঃখের ঘটনাই দেখেছিলাম। একটি বাবা, তিনি তার একদম
খুব ছোট, হয়তো মেবি 3-4 মাসের বাচ্চা হয়ে মারা গেছে, হ্যাঁ তাকে কবর দিতে নিয়েছিল। খুব প্যাথেটিক জিনিস, বিশ্বাস কর। হুম, আমি একটা কথাও বলিনি, পুরো পুরো ঘটনাটা দেখেছিলাম। হুম, এবং বাড়ি ফেরার সময় আমার এত খারাপ লেগেছিল যে আমি বলে বোঝাতে পারবো না। কারণ একজন মানুষ যখন বয়স হয়ে মারা যায়, তার একটা কোথাও সান্ত্বনা থাকে তো, যাচ্ছে এই লোকটার বয়স হয়েছিল, বয়স্ক মানুষ মারা যাচ্ছে। কিন্তু একটা শিশু যখন মারা যায়, একটা মা বাবার কত মানে কত আনন্দ, কত আশা থাকে তো যে আমার একটা সন্তান হয়েছে, ছেলে মেয়ে যাই হয়েছে। হ্যাঁ সে যখন মারা যায়, তাকে নিজে হাতে কবরস্থ করাটা যে মানে মেন্টাল যে প্রেশারটা পড়ে, হ্যাঁ সেটা অবিশ্বাস্য। মানে ভদ্রলোক না পুরো পাথরের মতো। ওনার সঙ্গে না 2 বন্ধু এসেছিলেন। মানে ভদ্রলোক ধরো কিছু প্রশ্ন করছে তো, মানে ঘাড় হেডিয়ে হ্যাঁ বললো, ঘাড় নেড়ে না বললো। মানে লোকটা, মানে মানে কথাটা আমরা শুনি যে শোকে পাথর হয়ে গেছে। হ্যাঁ তো আমি সেই জিনিসটা দেখেছিলাম, মানুষ সত্যি সত্যি শোকে পাথর হয়ে যায়। এবারে কথা হচ্ছে, শুধু বাচ্চাদের কবর দেওয়া হয় কিনা, না, বাচ্চাদের ছাড়াও বৈষ্ণব যারা হন, হুম, বিশেষত যারা বৈষ্ণবদের ভেতরে সাধক হন, তাদের কিন্তু সমাধি দেওয়া হয়। আচ্ছা বৈষ্ণবরা কিন্তু, আমি একটা মারাত্মক বিতর্কিত মন্তব্য করব, যেটা শুনলেই লোকেরা খেপে যাবে এখুনি। হুম, বৈষ্ণবরা কিন্তু হিন্দু নন। আচ্ছা হিন্দু ধর্ম বলতে যেটা বোঝায়, আমাদের একটা মুশকিল হচ্ছে, আমরা বৃহত্তর ভাবে শিখ, বৈষ্ণব, এদের সবাইকে হিন্দু বলি। এরা হিন্দু নন। হিন্দু আচ্ছা ধর্মের বিরুদ্ধে, বিরুদ্ধে ঠিক বলবো না, হিন্দু ধর্ম যে বড্ড বেশি নিয়ম কানুন কুসংস্কার তৈরি হয়েছিল, সেটার থেকে ভেঙে বেরোবার জন্য এই ধর্মগুলোর উৎপত্তি। বৈষ্ণব ধর্মের যে একটা বিরাট বড় মানুষ শ্রী চৈতন্য। হ্যাঁ কারণ হচ্ছে এই একটা সময় ছিল, তুমি দেখতে পাবে, সেই মানে তুই আমাদের ছায়া মারাবি না, তুই আমাদের পুকুরে জল খাবি না, হ্যাঁ হ্যাঁ মানে ছোট জাত নিচু জাত, এই যে হ্যাঁ, ব্যাপারগুলো ছিল, সেইগুলোর থেকে বেরিয়ে ইকুয়ালিটির কথা বলার জন্য এই ধর্মগুলোর উদ্ভব। আচ্ছা তো কাজী বৈষ্ণবরা কিন্তু, হিন্দু বলতে আমরা যেটা বোঝাই, সেটা কিন্তু বৈষ্ণবরা একটা সেপারেট রিলিজিয়ান। আমি যে ওকে সেটুকু বলছি, ওকে হিন্দু নয় মানে লোকের খেপে যাচ্ছে না, দে আর এ সেপারেট। যেমন খ্রিস্টানরা একটা সেপারেট রিলিজিয়ান, হুম হুম ঠিক তেমনই বৈষ্ণবরা একটা সেপারেট একটা সেপারেট রিলিজিয়ান, একটা রিলিজিয়ন আলাদা ধর্মমত তাদের। হুম হুম এবং তাদের যখন কেউ মারা যায়, হুম নিয়ম অনুযায়ী তাদের কবরস্থ করার কথা, এবং তাদের কবরস্থ করা হয়। আচ্ছা আমার সাথে মানে যেটা হয়েছিল, যেমন তোমাকে আমি বলেইছিলাম যে এবার তুমি বলে, তাহলে 1 মিনিট ইন্টারাপ্ট করছি, হ্যাঁ এবার হ্যাঁ তুমি হয়তো তার মধ্যে বলবে যে তাহলে বৈষ্ণব যারা মারা যায় তাদের কি হয়? তাদের বেশিরভাগ ক্ষেত্রে দাহ করা হয়। কেন করা হয় তার কারণটা বলছি। তার কারণটা এটা আর কিছুই নয়, একটা মাথার ভেতরে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন, না, যে কবর দেওয়া হচ্ছে মানে সে মুসলমান বা খ্রিস্টান। হ্যাঁ বিশেষ করে গ্রামগঞ্জের দিকে এই কথাটা বললেই একটা নেগেটিভ, মানে পাড়া প্রতিবেশী থেকে একটা নেগেটিভ রিয়াকশন আসে। নেগেটিভ রিয়াকশন হয় হ্যাঁ না হলে হিসেব অনুযায়ী যারা সত্যি বৈষ্ণব ধর্ম প্র্যাকটিস করেন, হুম, তাদের প্রত্যেকটা বৈষ্ণবেরই কিন্তু সমাধিস্থ করারই কথা। কথা হুম, হ্যাঁ, কিন্তু তারা যদি নাও হন, যারা সাধক, ধরো বৈষ্ণবদের ভেতরেও তো ধরো মানে ধর্ম নিয়েই থাকে, যেমন আমাদের ভেতরে সাধু সন্ন্যাসী যারা হ্যাঁ হ্যাঁ ধর্ম নিয়ে থাকেন, এরকম মানুষ আছে, তাদের কিন্তু অবশ্যই সমাধিস্থই করা হয়। আচ্ছা এখানে একটা মজার কথা বলি, বৈষ্ণব যে সমাধি হয়, সেই সমাধি কিন্তু শুইয়ে হয় না। আচ্ছা ইন্টারেস্টিং জিনিস বলি, শোনো। হ্যাঁ বৈষ্ণব আমরা সমাধি মানে কি, আমরা আমরা কবর দেওয়া মানে কি বুঝি? লোকটাকে শুইয়ে দিল, শুয়ে মাটিতে হ্যাঁ লম্বা করে একটা গর্ত খুললো, তাকে শুইয়ে দিল, ঝামেলা মিটে গেল। হ্যাঁ 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 বৈষ্ণবদের কিন্তু তা হয় না। আচ্ছা বৈষ্ণবদের সমাধি হয় বসিয়ে। ওকে বৈষ্ণব যে সমাধি খোঁড়া হয়, সেই সমাধিটা কিন্তু হয় স্কোয়ার শেপে, স্কোয়ার শেপে একটা বাক্সের মতো। আমরা যখন কবর দেখি, কবর করা হয় কিন্তু আয়তাকার, হ্যাঁ রেক্টাঙ্গেল শেপের কবর হয়, কারণ হ্যাঁ আমরা শুচ্ছি তো একটা শুনছি মানুষ। ওখানে হ্যাঁ আমরা যখন শুচ্ছে তখন লম্বায় বেশি হবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু বৈষ্ণবদের যেহেতু বসিয়ে কবর দেওয়া হয়, হুম, পদ্মাসনে বসিয়ে কবর দেওয়া হয়। আচ্ছা হ্যাঁ, মারা যাওয়ার পরে মানে বাড়ির লোকেরাই তাকে ওইভাবে হাত পা ভাঁজ করে ওইভাবে বসিয়ে তাকে ওইভাবে কবরস্থ করে, আচ্ছা করে তুলসী পাতা এই সমস্ত দিয়ে তাকে কবর করা দেওয়া হয় ওকে মাটিতে। তো বসা অবস্থায় কবর হয়। বসো মানে তোমার একদিন মনে হবে একজন সাধক ধ্যান করতে করতে দেহত্যাগ করেছে। হুম, সবাই তো আর সাধক শ্রেণীর হয় না, সবাই তো আর ধ্যান করতে করতে তাদের দেহত্যাগ হয় না। না কিন্তু না যদি নাও হয়, হুম। মারা যাওয়ার পরে দেহটা পদ্মাসনে ভাঁজ করে বসিয়ে ওইভাবে কবর দেওয়া। এটার কি কোনো মানে কারণ আছে? বৈষ্ণবরা বসিয়ে কেন কবর দেয় সেটার বিষয়ে আমার জানা নেই, আচ্ছা কিন্তু বৈষ্ণবরা কবরস্থ করেন কারণ তাদের মানে তাদের যে রিলিজিয়াস টিচিংস যদি বলি, হ্যাঁ হ্যাঁ সেখানে বলা হয়েছে যে কবরস্থ করাটাই বেটার। আচ্ছা এবার কবরস্থ শব্দটা শুনলে মুসলমান লাগবে, হুম তাতে আবার বিতর্ক তৈরি হবে হয়তো। হুম বলা উচিত সমাধিস্থ করা। সমাধিস্থ
বৈষ্ণব সমাধি। আর মানে আমি যেটা বলছিলাম যে তোমাকে আগেও বলেছিলাম যে পড়ে বাড়ি ফিরছি আর এরকম নুপুরের আওয়াজ পাচ্ছি, দেন পিসির বাড়ি গেছি, সেখানে নুপুরের আওয়াজ পাচ্ছি। প্রথম তো ভেবেছিলাম যে মানে যেহেতু প্রথমে আমাকে আমার দাদাভাই বলেছিল, ঠিক আছে, যে এখানে দেখবে এরকম নুপুরের আওয়াজ পাবে। আর ওই সময় মানে পেতামও ভূতে খুব ভয়, এখনো পাই, মানে পাই না এমন না, এখনো পাই, কিন্তু এখন মানে বড় হয়েছি, ঠিক আছে, ইভেন মানে এখনো এই যে কথা বলতে বলতে মাঝে মধ্যে একটু গাটা মানে আটকে উঠছে, ঠিক আছে। এবার যাই হোক, তো ওই সময় তো আরোই পেতাম। তো ওই সময় ভেবেছিলাম যে ঠিক আছে, হয়তো ও আমাকে বলছে তাই হয়তো আমার মানে নুপুরের আওয়াজ পেয়েছি, ঠিক আছে। তারপরে এরকম দেখলাম যে পড়ে বাড়ি ফিরছি, সেখান থেকে তখন তো মানে বড় হয়ে গেছে, তখন ওইসব কথা মাথায় নেই, ঠিক আছে। তো ওই জন্যই মানে আমি তারপর থেকে যে ঠিক আছে হয়তো আছে, মানে দেখা ওরকম দিতে যাচ্ছে না, বাট হয়তো প্রেজেন্সটা ফিল করাচ্ছে। থাকতেই পারে, তোমার আমার থেকে অনেক বিখ্যাত মানুষ যাদের পডকাস্ট করে ভিউ এর দরকার নেই, হ্যাঁ, পৃথিবীর বিখ্যাত মানুষ, তারা প্ল্যানচেট করতেন, ওকে, রবীন্দ্রনাথ প্ল্যানচেট করতেন, হ্যাঁ, আর্থার কোনান ডয়েলের এই ব্যাপারে আগ্রহ ছিল। এবারে এই মানুষগুলো না অলরেডি বিখ্যাত, মানে আজকের দিনের ভাষায় যদি বলি তাদের ভিউজ বা লাইকস এর দরকার ছিল না, তারা করতেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে বিশ্বাস করতেন। হ্যাঁ, ইভেন আমি শুনেছি যে তারানাথ তান্ত্রিকও তো উনি মানে মানে তারপরেই লিখেছিলেন, মানে সেইটা আমি জানি না উনি, কিন্তু তারানাথ তান্ত্রিকের গল্প বলে তুমি একটা জিনিস বুঝতে হবে, কিছু জিনিস বানিয়ে লেখা হয় আর কিছু জিনিস উপলব্ধি থেকে লেখা হয়। গল্প যখন লিখি না আমরা, একজন ভালো পাঠক বুঝতে পারবে যে কোনটা বানিয়ে লেখা আর কোনটা উপলব্ধি থেকে লেখা। আমি নিজে গল্প লিখি, কিছু জিনিস আমাকে বানিয়ে লিখতে হয়, কিছু জিনিস উপলব্ধি থেকে লিখি। এবং একটা মজার জিনিস বলছি, তুমি দুটো লেখা পড়লেই, দুটোর কোয়ালিটি ডিফারেন্স পড়লেই বুঝতে পারবে যে এইটা এই লোকটা বসে বসে ভেবে বানিয়েছে, যাকে বলে সালামালায় গেঁজিয়ে লেখা, আর একটা হচ্ছে সে লোকটা উপলব্ধি থেকে লিখছে বা কোনো একটা জিনিসের উপর ভিত্তি করে লিখছে, অভিজ্ঞতা, উপলব্ধি, ফ্যাক্ট, কোনো কিছুর উপর ভিত্তি করে লিখছে। যখন সেটা লেখা হয় তুমি নিজের সেটার সঙ্গে কানেক্ট করতে পারবে বেশি। যে কারণে তারানাথ তান্ত্রিক লেখা হওয়ার পরে তান্ত্রিকদের নিয়ে লেখার তো এখন শেষ নেই, প্রচুর, অজস্র তন্ত্রমন্ত্র নিয়ে প্রচুর গল্প। কিন্তু ঘটনা দেখবে যে তারানাথ তান্ত্রিকের একটা অদ্ভুত জীবনবোধ আছে, যেটা কারুর গল্পে আসে না। তার কারণ হচ্ছে তারা ওই লাইফটাকে কখনো লিড করেন, আচ্ছা, স্পিরিচুয়ালি তারা সেই জায়গায় পৌঁছননি, সেই যে জায়গাটা আমি বারবার বলছি ওই জন্য কথাটা। আমি ধরো আজকে তন্ত্র নিয়ে লিখতেছি, ধরো আমার যে শখ, আমি লিখি না তন্ত্র নিয়ে, আমার দুটো গল্প ছিল কিন্তু সেই দুটো গল্প খুব ডিফারেন্ট টাইপের গল্প। সবাই গল্পে তান্ত্রিক জিতে যায়, আমার গল্পে তান্ত্রিক মরে গেছে। আচ্ছা, তান্ত্রিক ইজ নট এ সেভিয়ার ইন মাই স্টোরি। তো যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, তুমি যদি লিখতে চাও তুমি তন্ত্রের বই কিনে আনতেই পারো, কিন্তু ঠিক যেমন তুমি ডাক্তারির বই কিনে আনলে ডাক্তার হবে না, কিন্তু তুমি ডাক্তারি এন্টার সিলেবাস তুমি কলেজ থেকে একটা বইয়ে বুকলিস্ট ধরিয়ে দাও, 20,000, 50,000, 1 লাখ যাই খরচ হোক, তুমি পুরো বই পেয়ে যাবে, পুরো সেট তোমায় ধরে দিয়ে দেবে। তুমি যদি জাস্ট বইগুলো পড়ো, তুমি ডাক্তার হবে না। তার কারণ হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে। তুমি যতক্ষণ না সত্যি একটা মৃতদেহকে কাটছো, যতক্ষণ না নিজের হাতে দেখছো শিরা প্রশিরার ভিতর দিয়ে কিভাবে রক্ত যায়, কিভাবে হার্টবিট কিভাবে কাজ করে, কিভাবে ব্রেনে ব্লাড সার্কুলেশন হচ্ছে, ওভাবে হয় না। ইনফ্যাক্ট সার্জারির ক্ষেত্রে দেখবে ধীরে 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 প্রচুর প্র্যাকটিস করার পর, ডাক্তারদের যেখানে বলে প্র্যাকটিস, ডাক্তারদের কথাটা কিন্তু বলে হ্যাঁ প্র্যাকটিস করছি, কি করছেন, প্র্যাকটিস করছি, কারণ জিনিসটা বহু দিন ধরে করতে করতে হয়। তো স্পিরিচুয়ালিজমের আমি যদি কয়েকটা বই কিনে নিয়ে চলে আসি, আমার কোনো, আমি এসে ছাড়া মুখস্থ করলাম, আচ্ছা এই আছে, হ্যাঁ এই তন্ত্রের বই এই লেখা আছে, কৃষ্ণনন্দ আগমবাগীশ কিনে আমি দুটো জ্ঞান দিয়ে দিলাম, আমার কোনো আত্মোপলব্ধি নেই, আমি সাধনা করিনি, আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ব্যাকগ্রাউন্ড থাকে, একটা মানুষের গ্রোথ হওয়া খুব ইম্পর্টেন্ট। ঝেঁপে মুখস্থ করে কোনো জিনিসকে লেখার, জীবনে সাধনা করে উপলব্ধি করে কোনো জিনিসকে লেখা, দুটোর ভেতরে লেখাটা পড়লে তুমি বুঝতে পারবে তফাৎ আছে। তারানাথ তান্ত্রিক গল্পে কিন্তু খুব ভয় থাকে না, তার থেকে অনেক বেশি ভয়ানক গল্প ইউটিউবে পাওয়া যায়। মানে সে একবারে কেটে ফেলছে, মেরে ফেলছে, কাঁটা মুন্ডু নাচতে নাচতে চলে আসছে, অনেক কিছু ঘটনা। কিন্তু তারানাথ তান্ত্রিক গল্পে যেটা থাকে সেটা হচ্ছে যে তুমি দেখতে পাবে তার ঈশ্বর অনুভূতি, কিছু অলৌকিক ঘটনা, খুব যে ভয়, খুব যে মানে মার কাট ঘটনা ঘটছে,
বা দেবতা একেবারে খাড়া হাতে নেমে পড়ছে, সেরকম কোনো ঘটনাই ঘটছে না। উপলব্ধি না থেকে কেউ যদি শুধুমাত্র 4টে বই কিনে এনে মনে করে লিখবে, তাতে তুমি ইনস্ট্যান্ট পপুলারিটি পাবে। পপুলারিটি দু ধরনের হয়, একটা হচ্ছে ইনস্ট্যান্ট পপুলারিটি, আর একটা হচ্ছে লং টার্ম পপুলারিটি। সময়ের মানদণ্ডে তুমি টিকে থাকবে কি থাকবে না, সেটা একমাত্র সময় বিচার করতে পারে। তুমি আজকে ভাবছো আমি খুব পপুলার, আমি সব করে ফেলেছি, না, টাইম মে নট ইভেন রিমেম্বার ইউ। আমি আজকে একটা ইন্টারভিউ দেখছিলাম, একটা ছেলেকে জিজ্ঞেস করছে যে বিভিন্ন দেশের সব থেকে বিখ্যাত লোকের নাম বলো 5টা দেশ। তো ভারতের নাম দিয়েছে, স্পেনের নাম দিয়েছে, এই করেছে ওই করেছে। এবার যাকে জিজ্ঞেস করেছে সে ফুটবল খুব ভালোবাসে, তাকে বলছে যে স্পেনের একটা প্লেয়ার, সরি স্পেনের সব থেকে ফেমাস লোক, বলছে রাউল। রাউলের নাম শুনছি, রাউল খুব ভালো ফুটবলার ছিল, রিয়াল মাদ্রিদে খেলতো। আমি ফুটবল একটু কম, ফুটবল কম রাখো, বেশ ভালো কথা। তো বলছে যে না, সেটা হতে পারে না। বলছে সে কি বিশাল প্রচুর ফ্যান আছে? বলছে যে না না। এবার যে প্রশ্নটা করছে সে বলছে যে স্পেনে সালভাদর দালি জন্মেছেন, স্পেনে পাবলো পিকাসো জন্মেছেন। তো তুমি ভাবলে কি করে যে রাউল বা দাভিদ ভিয়া বা এই ধরনের প্লেয়াররা মানে দে উইল বি রিমেম্বার্ড আফটার, কারণ 100 মানুষ মূল্যায়নটা ওখানে যেন 100 বছর বাদে গিয়ে তোমাকে 100 বছর বাদে করে কজন মনে রাখছে। এই যে ডজন ডজন বই লেখা হয়, প্রচুর বিক্রি হয়, বিক্রি হওয়ার সঙ্গে কিন্তু কোয়ালিটির কোনো সম্পর্ক নেই। যদি বিক্রি হওয়ার কোয়ালিটি দুটোকে তুমি মনে করো বেশি বিক্রি হচ্ছে মানে সেটা কোয়ালিটি বই, তাহলে কিন্তু ভুল ধারণা। কারণ আমি এটা স্ট্যাটিস্টিক্যালি বলে দিচ্ছি, আই টু হ্যাড এ লাভ স্টোরি প্রচুর বিক্রি হয়, কিন্তু আজকে একটা আশাপূর্ণা দেবীর লেখা বা মহাশ্বেতা দেবীর লেখা তার তুলনায় অনেক কম বিক্রি হয়। কিন্তু তুমি কিছুতেই আই টু হ্যাড এ লাভ স্টোরির সঙ্গে এদের তুলনা করতে পারবে না। এবং আমি এটাও বলে রাখি, আই টু হ্যাড এ লাভ স্টোরি ওর মানে ওর মেমোরেবিলিটি, অর্থাৎ কোনো বাবা কখনো ছেলেকে বা কোনো মা কখনো মেয়েকে বলবে না যে তুই এই বইটা পড়। রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটা হয়তো তোমার মা বাবা তোমাকে পড়তে বলেছেন, তুমি পড়েছো এবং তুমি তোমার ছেলে বা মেয়েকেও পড়তে বলবে যে তুই গোড়া পড়। কিন্তু তুমি কলেজ লাইফে আই টু হ্যাড এ লাভ স্টোরি পড়বে, প্রথম কথা কলেজ লাইফে পরেই ভুলে যাবে, কারণ তখন ওই প্রেমের ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে যায়, কলেজ লাইফে ভূতটা খুব ঢোকে। দ্বিতীয় কথা সেটা হচ্ছে ওটা তুমি জীবনে কাউকে বলবে না, মানে ইউ উইল নেভার রেকমেন্ড ইউর সান কি যে ভাই তুই বড় হ, তুই বড় হয়ে আই টু হ্যাড এ লাভ স্টোরি পড়বি, এটা কেউ কাউকে বলবে না। ওকে, তো দাদা তুমি তো কমিক্সও পড়ো, যে কোনো রকমের বই পড়ো। প্রচুর কমিক্স পড়ি। হ্যাঁ, তো এই পডকাস্টটাও কমিক্স নিয়েই হওয়ার কথা ছিল, বাট হয়নি, নেক্সট টাইম হবে। হ্যাঁ, জিনিসটা মানে এটা 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 দর্শকদের জানা উচিত, সেটা আমি বলে দিই যে পডকাস্টটা শুরু হওয়ার 5 মিনিট আগে পর্যন্ত আমার সঙ্গে যে কথাটা ছিল সেটা হচ্ছে এটা বাংলা কমিক্স নিয়ে একটা পডকাস্ট হবে। হ্যাঁ, তো সেই নিয়ে আলোচনা হবে, কিন্তু তারপরে পুরো ব্যাপারটাই আপনারা যে পডকাস্টটা শুনলেন সেটা পুরোটাই স্পিরিচুয়ালিজম, বই, ধর্ম, ভগবান ইত্যাদি, ভূত সবকিছু নিয়ে আলোচনা হলো, কমিক্স ছাড়া। তো এখন এই জন্য এই পডকাস্টের শেষে যেটা শুরু হচ্ছে কমিক্স নিয়ে আলোচনা, আশা করি সেটা পরবর্তী একটা পডকাস্টে গিয়ে শেষ হবে। হ্যাঁ, ইভেন কমিক্স নিয়ে এবার প্রশ্নটা তুমি করো। হ্যাঁ, ইভেন মানে আমি একটা বলে দিই, ইভেন আমি ভাবতে পারিনি যে এরকম ব্যাপার যে একটা না, মানে আমি শুনবার আমার এতটা ভালো লাগবে, ঠিক আছে, আর আমি এভাবে করে কথা বলবো, কারণ অনেক জায়গাতে শুনে ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু তুমি যে বলছো আমার খুব ভালো লাগছিল, তো ঠিক আছে। তো যাই হোক, যে প্রশ্নটা করছিলাম, তুমি কমিক্স পড়ো, বাংলা কমিক্স তো পড়োই? হ্যাঁ, বাংলা কমিক্স, ইংরেজি কমিক্স সবই পড়ি। হ্যাঁ, তো রাপ্পারায় বলে একটা কমিক্স আছে যেটা আমার মানে খুব প্রিয়। সুযোগ বন্দ্যোপাধ্যায় একদম আমার খুব প্রিয় মানুষ। হ্যাঁ, তো পড়েছো? মানে পড়েইছো? তো হ্যাঁ, পড়েছি, মানে পুজো বার্ষিকীতে পড়া হয়ে যায়, আর তারপরে বইও আছে। মানে রাপ্পারায়ের আমার কাছে তো দারুণ কালেকশন আছে, একটা কথা বলি, আমার শুনলে খুব ঈর্ষা লাগবে। সুযোগ বাবুর সঙ্গে আমার মোটামুটি আলাপ আছে ভালোই। উনি আমায় যথেষ্ট ভালোবাসেন, আমি তো ওনাকে খুবই ভালোবাসি, উনি আমায় খুব ভালোবাসেন। তো উনি আমাকে আর্টিস্টরা যখন আঁকেন, মানে অ্যাকচুয়াল যে র আঁকাটা, স্কেচ যেটা পরে তো ডিজিটাইজ করে তোমার বইয়ে ছাপা হয়,
আর্টিস্টের নিজের হাতে আঁকা যেটা, সেই একটা প্যানেল আমার কাছে আছে, উনি আমাকে উপহার দিয়েছেন। রাপ্পারায়ের একটা গল্পের, অরিজিনাল গল্পের প্যানেল, ওকে, ডিজিটাইজ হওয়ার আগে, যেটা ওনার হাতে আঁকা। হাতে আঁকা। না আমি ভেবেছি সেই যে প্যানেল আমার কাছে আছে, এটা আমার একটা প্রাইস পজিশন। আমি মানে কেন যাই না, মানে আগের একটা পডকাস্ট করেছি, তো ওখানে আভাস দাদা এসেছিল, ঠিক আছে, আভাস দাকে তো তুমি চেনো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো আবার আমি চিনি। হ্যাঁ, তো আভাস দাদা আমাকে একটা কমিক বুক দেখিয়েছিল, হাদাবাদার, যেখানে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অটোগ্রাফ আছে। নারায়ণ দেবনাথ, আরে আমিও কি, হ্যাঁ নারায়ণ দেবনাথের অটোগ্রাফ আছে, হ্যাঁ মাই মিস্টেক। এন্ড তুমি এখন বললে যে কি বলে ওটাকে, ওটা ওনার হাতে আঁকা, আমার কাছে হাতে আঁকা। হ্যাঁ, এবার মানে এত শুনছি আর আমারও মনে হচ্ছে যে কবে আমি পাবো এরকম কিছু একটা। এন্ড আমি ঠিক করেছি যে রাপ্পারের যতগুলো বই পাবলিশ হয়েছে, বই মানে আনন্দমেলার পুজো বার্ষিকী তো ঠিক আছে, সবকটা বইয়ের একটা কালেকশন করব আমি, করে একবার করে সবকটা বইতে ওনার সাইন করিয়ে সেইটাই হবে মানে আমার কালেকশন, যে প্রত্যেকটা বইতে ওনার সাইন থাকবে। দারুণ। তবে এটা তুমি জানো কিনা জানি না, উনি কিন্তু শুধুমাত্র রাপ্পারায় করেননি, ওনার কিন্তু সাহিত্যধর্মী প্রচুর গ্রাফিক নভেল আছে। তুমি এটা জানো কি? রাপ্পারায় ছাড়া আমি তোমাকে 1 মিনিট ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, তুমি সেগুলো দেখোনি, আমার কাছে আছে, আমি তোমায় দেখাচ্ছি। রাপ্পারায় তো ঠিক আছে, সবাই জানে, রাপ্পারায়টা বাদ দাও, তার ছাড়া বলছি। ভুজন্ডির মাঠে, ওকে, এটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে সুকুমার রায়ের গল্প নিয়ে। ওকে, সুকুমার রায়ের মজার গল্প, সব সুযোগ বন্দ্যোপাধ্যায় আঁকা সব। হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে। আরো দেখি, আমি আরো তোমায় দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আরো প্রচুর দেখাচ্ছি, তুমি এবার খালি দেখতে থাকো একের পর এক। এই দেখো, এটা হচ্ছে মোল্লা নাসিরুদ্দিনের গল্প। আমি জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে বা যাচ্ছে না। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পটাশগড়ের জঙ্গল বলে একটা চমৎকার বই আছে, আচ্ছা, সেইটার গ্রাফিক নভেল এটা। হ্যাঁ, ইনফ্যাক্ট এটা শুধু নয়, এটা ছাড়াও এটা আরো দেখাচ্ছি। এটা হচ্ছে পাতালঘর যে সিনেমা দেখেছো, পাতালঘর যে বই আছে শীর্ষেন্দু বাবু, আচ্ছা, তার গ্রাফিক নভেল এটা। পাতালঘর একটা বাংলা সিনেমা হয়েছিল, আমি জানি না তুমি দেখেছো কি দেখোনি। না আমি দেখিনি। আচ্ছা, খুব জনপ্রিয় হয়েছিল, দেখতে হবে। মনোহরদের অফিস বাড়িতে দেখেছো নিশ্চয়ই। হ্যাঁ, এটাও শীর্ষেন্দু বাবুর উপন্যাস, তার গ্রাফিক নভেল, এটাও সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কাজ। আচ্ছা, কাকাবাবুর গল্প সবুজ দ্বীপের রাজা, হ্যাঁ, আরে এটাও আছে। মিশর রহস্য নিশ্চয়ই দেখেছো সিনেমা, বা পড়েছো, যাই করে থাকো। হ্যাঁ, এটা মিশর রহস্যের গ্রাফিক নভেল। এটা হচ্ছে হর্ষবর্ধন গোবর্ধন। হ্যাঁ, এটা 2 নম্বর পার্ট, 1 নম্বর পার্টটা কোথাও একটা আছে। এটাও মোল্লা নাসিরুদ্দিনের গল্প, এটাও না। তো আরো মনে হয় কিছু আছে, আমি এই সময় যেটুকু পেলাম সেটুকু তোমায় দেখালাম। এগুলো হচ্ছে মানে সুযোগ বাবুর কালেকশন। এছাড়াও আমার কাছে অনেক কমিক্স আছে। সত্যি জেলাস ফিল করছি তো ওই জন্যই বললাম যে ওই জন্যই ওই বিজ্ঞ হওয়াটা বেশি দরকার বিজ্ঞ সাজার থেকে আমার এখন। অ্যাটলিস্ট বিজ্ঞ হওয়াটার ব্যাপার নয়, মানে আমার খুব মনে হয় এখন সাইলেন্টলি পড়াশোনা করে নিজের আত্মিক উন্নতি যতটা ঘটানো যায় সেটা বেশি জরুরি। শো অফটা আর দরকার নেই, শো অফ করার একটা বয়স থাকে, আর শো অফ জিনিসটাও তাদের বেশি হয় যাদের থাকে কম। তোমার জীবন জিনিস বলে রাখছি, দেখবে আমি যারা খুব সাকসেসফুল রাইটার তাদেরকে দেখেছি, তারা অসম্ভব বিনয়ী হন, প্রকৃত পণ্ডিত মানুষ, এবং তারা না লিখে কিছু যাবে আসবে না। তারা বিরাট বিরাট পোস্টে চাকরি করেছেন, প্রচুর টাকা উপার্জন করেছেন। যেমন ধরো অনিশ দেব, হি ওয়াজ আ জেম অফ এ ম্যান, আমি অসম্ভব শ্রদ্ধা করি। মানে রাইটার হিসেবে তো ছেড়েই দাও, রাইটার হিসেবে দুর্ধর্ষ ভালো,
রাইটার ছাড়াও মানুষ হিসেবে আমি ওরকম বিনয়ী, ওরকম ভদ্রলোক, ওরকম ডাউন টু আর্থ রাইটার খুব কম দেখেছি। আর একজন হচ্ছেন প্রীতম বসু। আচ্ছা। প্রীতম বসু মানে প্রীতম বসুর যা জ্ঞান, বাংলা সাহিত্য জগতে এমন বর্তমানে কেউ নেই যার ওই লেভেলের নলেজ আছে। ভদ্রলোকের মানে গড লেভেল নলেজ, কোনো কোনো কথাতেই কোনো তুলনা থেকেও আসবে না, কিন্তু ভদ্রলোক অসম্ভব বিনয়ী। আচ্ছা। অসম্ভব বিনয়ী মানুষ। তো শূন্য কলসির আওয়াজ বেশি। হ্যাঁ। আর যার আছে সত্যি আমি দেখেছি, সেইরকম মানুষদেরও দেখেছি, আবার এরকম মানুষদেরও দেখেছি যাদের প্রচুর অহংকার, কাউকে দেখেছি খুব ডাউন টু আর্থ। মানুষ সব রকমেরই হয়, যার যেটা করে ভালো লাগে আর কি। আমি একটা কথা মনে করি, যে মানুষটা নিজেকে নিয়ে খুব সিকিউর না, নিজের নলেজ নিয়ে, নিজের শিক্ষা নিয়ে, নিজের পজিশন নিয়ে, তার প্রশংসা বা তিরস্কার দুটো কোনোটাতে কিছু আসে যায় না। মানে সে না তুমি বাহ বাহ করলে তোমার পায়ে পড়ে যাবে, আবার না সে তুমি চিৎকার করলে সে একবার এ বাবা আমাকে এরকম বললো বলে ইয়ে হয়ে যাবে, কারণ সে সেই পজিশনে পৌঁছে গেছে। তার কিছু যায় আসে না। ওকে, তো এবার পডকাস্টের শেষের দিকে আর পরে একটা পডকাস্ট করতে পারো ডেডিকেটেডলি। হ্যাঁ, আর সুযোগবাবুকে নিয়ে পরে ডেডিকেটেডলি একটা পডকাস্ট করতে পারো একদম। বা বাংলার আরো বিভিন্ন অন্যান্য যে কমিক্স আছে সেই কমিক্স নিয়েও করতে পারো। আমি তোমাকে অন্যান্য বইও দেখাতে পারবো যদি দেখতে চাও। সেটা পরে অন্য কোনো একদিন হবে, অন্য কোনো একদিন হবে। এখন তো শুরু করেছি, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়ছে, এবার হতে থাকবে। আর আমার মানে খুব এইসব টাইপের মানে গল্প শুনতে ভালো লাগে এক একজনের থেকে, যেমন তোমার থেকে শুনলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো একটা যদি সুযোগ স্যার ভিডিওটা দেখে থাকেন, আমি আপনার খুব বড় ফ্যান। সুযোগ বাবু তোমার ভিডিও দেখেছেন কিন্তু? ওকে, তোমার প্রথম ভিডিও উনি দেখেছেন, তুমি যে ব্লগটা করেছিলে ওনাকে ওনার বইগুলো নিয়ে, হ্যাঁ হ্যাঁ, সেটা উনি দেখেছেন, আমি ওনাকে জানিয়েছি এবং উনি আমাকে জানিয়েছেন যে উনি দেখে খুব খুশি হয়েছেন, সেটা তোমায় বলতে পারি। চ্যানেল সাকসেস। হ্যাঁ, তুমি যে আমাকে তোমার পডকাস্টে দেখেছো তার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ বলবো না, কিন্তু খুশি। আমি খুবই খুশি, কারণ হচ্ছে যে তোমার সঙ্গে আমার আলাপ হয়েছিল কলকাতা কমিক কনের সময়। হ্যাঁ, তো তুমি যে ভালোবেসে আমায় ডেকেছো, হ্যাঁ, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট টু মি। আমি একটা কথা বলি, আমি ভীষণভাবে ভালোবাসার দাস। মানে আমি একটু গোয়ার গোবিন্দরা বলি, তুমি আমাকে ভালোবেসে বলো যে এইটা করতে হবে, আমি করবো। তুমি আমাকে যে বলো এটা করতেই হবে, বাধ্য। ওই যে সে বললো না জুতো পরে মন্দিরে উঠবি না, এটা বললাম জুতো পরে মন্দিরে উঠবো। কেউ যদি বলে যে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুতোটা খুলো, তাহলে আমি জুতোটা খুলবো। রেসপেক্ট অ্যান্ড লাভ, এই দুটো জিনিস আমার কাছে খুব ম্যাটার করে। যদি সেটা না হয় তাহলে আমি খুব হেড স্ট্রং লোক অ্যাকচুয়ালি। তো সেই জন্যই বলছি যে তুমি আমাকে যেহেতু ভালোবেসে ডেকেছো, সেই জন্য আমি এসেছি। আমি খুব খুশি যে এগুলো নিয়ে আলোচনা হবে। পরে কোনোদিনও কমিক্স নিয়েও আলোচনা হবে, জীবন নিয়েও আলোচনা হবে, স্পিরিচুয়ালিজম নিয়েও আলোচনা হবে, সবকিছু নিয়ে। ইয়েস, সবকিছু নিয়ে আবার আলোচনা হবে। হ্যাঁ, এন্ড মানে আমারও খুবই মানে ভালো লাগলো যে তুমি এসেছো। এন্ড এটা নিয়ে অনেকদিন ধরে প্ল্যানও হচ্ছিল। হ্যাঁ, অনেকদিন ধরে প্ল্যান। আমার মাইকও খারাপ হয়ে গেছিল, কিন্তু ফাইনালি হলো। এন্ড মানে সত্যি বলছি খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ আসার জন্য। এন্ড কিছু বলতে চাও? থ্যাংক ইউ বলতে হবে না, থ্যাংক ইউ। ওই যে বললাম, ওই একটা কথা আছে না, ফ্রেন্ডশিপে কোনো থ্যাংক ইউ বা কোনো সরি হয় না। তো আমার কাছে ওইটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে ওইটা খুব ইম্পর্টেন্ট যে কে কতটা ভালোবাসা, শ্রদ্ধা, এইগুলোর সঙ্গে কতটা জিনিসটা হচ্ছে। সেটা যদি না হয়, তুমি যত বড় ব্র্যান্ডই হতে, আমার কিছু যেতে আসতো না। সেটাই, ওটা খুব ইম্পর্টেন্ট, ওটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি জীবনে একটা সময় গিয়ে বুঝতে পারবে। ওকে, সো রিলেশনশিপ, সম্পর্ক সব থেকে জরুরি। সেটা যদি ভালো হয় তাহলে সব দরজার সব চাবি খুলে যায়। আর যদি না হয় তাহলে কোটি টাকা দিয়েও অনেক সময় সব চাবি খোলে না। তো থ্যাংক ইউ। মানে যাই হোক,
আসার লাভ ইউ বললো। লাভ ইউ, ইয়েস, লাভ ইউ আসার জন্য। না না এন্ড ঠিক আছে, অনেক ফর্মালিটির জন্য থ্যাংক ইউ বলতে হয়, বুঝতে পারছি হ্যাঁ। তুমি ওটা কেটে নিও ওটাকে। তো একদম। থ্যাঙ্কস ফর আস্কিং মি টু জয়েন ইউ। ইয়েস। এই এন্ড কনভারসেশনটা খুব ভালো হলো, আলোচনাটা খুব সুন্দর হলো। হ্যাঁ, এন্ড আনস্ক্রিপ্টেড হলেও কিন্তু মানে ওরকম মনে হয়নি যে হ্যাঁ কমপ্লিটলি আনস্ক্রিপ্ট। হ্যাঁ। বললাম তো, আমি আমি বইটা নিয়ে বসে আছি লিটারালি, কারণ কথা ছিল কমিক্স নিয়ে Comics আলোচনা। নিয়ে আমি একদম আলোচনা। নারায়ণ দেবনাথকে নিয়ে বলবো, এই বইটা রিসেন্ট বেরিয়েছে, এই বইটা নিয়ে দুটো কথা বলবো। তো আলোচনাটা তো ভালো হলোই, এন্ড আমি অনেক কিছু শিখলাম, ঠিক আছে। তো আবার হবে তোমার সাথে আড্ডা। তো বেশ। আজকের ভিডিও এই পর্যন্তই। তো টাটা বেশ। দাদা, টাটা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট।